একটু অ্যাক্টিভ হতে হবে। হ্যাঁ, কারণ আমি আসলে এখানে একটা কথা বলি, এটা বলা দরকার। সেটা হচ্ছে আমি কিন্তু আসলে এখানে জাস্ট অ্যাডমিন বা হোস্ট হিসেবে আছি। আমি পার্টিসিপেন্ট না এটার, এই ট্রেনিংটার। আমি এটা করেছি আগে, আবারও করলে ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমারও তো অনেক ধরনের ব্যস্ততা আছে। সুতরাং আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে, কারণ আপনারা কেউ পড়তে চান না অথবা বারবার পুশ করতে হয়, এটা তো প্রবলেম। কারণ যেহেতু করছেন সময় দিয়ে টাকা দিয়ে, একটু অ্যাক্টিভলি করেন, জিনিসটা যেহেতু আরো ভালো হয় আপনার জন্য। এই জন্য বলছি যে সম্ভব হলে ভিডিওগুলো অন করেন, ক্যামেরা অন করেন, করে অ্যাক্টিভলি কাজটা করেন, তাহলে আপনারা যে উদ্দেশ্য নিয়ে করেছেন এটা ভালো হবে। হ্যাঁ, কে পড়বে? নিজেরা পড়লেও কিন্তু বোঝা যায় ভালো, এটা নিজের জন্য ভালো কিন্তু এটা। ঠিক আছে, একটু অ্যাক্টিভ হন প্লিজ, অ্যাক্টিভ হন। কেউ একজন পড়ুন, বাই টার্ন পড়ুন, একজন পড়লেন আরেকজন পড়লেন, আর সম্ভব হলো যতটুকু সম্ভব, যাদের পক্ষে সম্ভব ক্যামেরাগুলো অন করুন। ঠিক আছে, শুরু করেন, দেরি হয়ে গেছে। জি, পড়ুন কেউ একজন। কে পড়বে? রুবানা পড়বে? পড়ছি আমি দিদি। কে পড়বে? হ্যাঁ দিদি পড়ছি, মিথিলা। মিথিলা, হ্যাঁ পড়ো। দিদি রিডিং থেকে ছিল মনে হয়। রিডিং থেকে ছিল? হ্যাঁ রিডিং থেকে শুরু হবে আজকে। পড়ো। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে লুকস এট অবজেক্টস প্রেজেন্টেড হোয়েন সিটেড এট এ টেবিল। বলো। টেবিলের উপরে কোনো কিছু রাখলে সেটার দিকে তাকায়। পরের পয়েন্ট। 2 নাম্বার টার্নস দ্য পেজেস অফ এ বুক ওয়ান এট এ টাইম। বইয়ের পৃষ্ঠা একটা একটা করে উল্টাতে পারে আর কি, মানে একটা পৃষ্ঠা একবারে উল্টাতে পারে। একটা পৃষ্ঠা একবার, পরের পৃষ্ঠাটা পরের বার, এরকম ভাবে হতে পারে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে দেখেছি বাচ্চা বইয়ের পৃষ্ঠা একটা একটা করে উল্টাতে পারে কিনা। বলে উল্টাতে পারে, মাথায় ছিল না, এটা দেখতে হয় যে। হ্যাঁ দিদি, আমার ছেলে পারে। দিদি আমার মেয়েও পারে। ভেরি গুড। পরের পয়েন্ট। ম্যাচেস 10 পিকচার্স উইথ অবজেক্টস। 10টা পিকচারের সঙ্গে 10টা সেম অবজেক্ট কে মেলাতে পারছে কিনা। ধরো বল, একটা বল রাখা আছে, একটা বলের ছবি আছে, বলের ছবিটা যে বল, অরিজিনাল বলটা, এই দুটোকে মেলাতে পারছে কিনা, ম্যাচ করতে পারছে কিনা, সেটা আমাকে দেখতে হবে। স্কুলে সবাই ম্যাচিং দেয় এই রিডিং এবিলিটিটাকে রেডি করবার জন্য। পরের পয়েন্ট। সোর্স অবজেক্টস অফ 3 ডিফারেন্ট শেপস। বলো। 3টে ডিফারেন্ট শেপ, যেমন অবজেক্ট গুলোর সঙ্গে একই রকম ভাবে। হ্যাঁ, সিঙ্গারা, সিঙ্গারা আলাদা ট্রায়াঙ্গেল করতে পারে। শেপের, ঘড়ি ওভাল শেপের। হ্যাঁ, শেপ চিনতে পারে কিনা, 3টি বিভিন্ন শেপ। ডিফারেন্ট শেপের সঙ্গে ওই শেপের জিনিসকে মেলাতে পারে কিনা। স্যান্ডউইচ ট্রায়াঙ্গেল শেপের, টেবিল রেক্ট্যাঙ্গেল শেপের, বল সার্কেল শেপের, ডিম ওভাল শেপের। এই শেপ গুলোর সঙ্গে অবজেক্ট গুলোকে বুঝতে পারে কিনা। বুঝাতে পারলাম? সবাই বুঝেছো? হ্যাঁ কি না বলো। জি দিদি বুঝেছি, বুঝেছি। পরের পয়েন্ট। কাউন্ট করো। Identifies names, colors, red, yellow, blue and green when objects with those colors are presented. বলো। লাল, হলুদ, নীল, সবুজ এই কালার গুলো
চিনে কিনা এবং ওই কালারের অবজেক্ট যখন থাকবে ওটা আইডেন্টিফাই করে নাম বলতে পারে কিনা। মেলাতে পারছে কিনা। চুলের রং কালো, দুধের রং সাদা, আপেলের রং লাল, গাছের পাতার রং সবুজ। এই সমস্ত জিনিস মেলাতে পারছে কিনা। টিয়া পাখির রং সবুজ। পরের পয়েন্ট। Sorts pictures of similar and or familiar objects into the same category, that is animals, peoples, vehicles, fruits, flowers, etc. কি করতে পারে? যেমন সিমিলার বিভিন্ন ক্যাটাগরি গুলোকে একসাথে নিতে পারে। আজকে দেখো কাক পাখি, চড়াই পাখি, টিয়া পাখি, এই বিভিন্ন পাখি গোত্রীয় জিনিসগুলোকে এক জায়গায় করা, পশু গোত্রীয় জিনিস অ্যানিম্যাল, বাঘ, বেড়াল, কুকুর, এগুলো সব অ্যানিম্যাল, এগুলোকে আলাদা আলাদা করতে পারা, ফল সবজির মধ্যে ভাগ করতে পারা, কোনগুলো ফল কোনগুলো সবজি, এই জায়গাগুলো বুঝতে পারা। যদি 5টাও পারে তাহলে 5টাই পারলে পজিটিভ দেবে, হ্যাঁ দেবে, না হলে না, মানে বি দেবে। ভালো করে পার্ট 1টা করো, পার্ট 2তে গেলে না হলে নাকানি চোকানি খেতে হবে, কান্নাকাটি পড়ে যাবে। পরের পয়েন্ট। Reads out function 3-letter words. বলো। বলো কি বুঝেছো? 3 অক্ষর সম্বলিত শব্দ পড়তে পারে। ফাংশনাল লেটার, ফাংশনাল ওয়ার্ড, সরি 3 লেটারের ফাংশনাল ওয়ার্ড, কার্যকারী শব্দ 3 লেটারের, 3 অক্ষর বিশিষ্ট কার্যকারী শব্দগুলো পড়তে পারে কিনা। কি কি? অ্যাড সাউন্ড, অ্যান সাউন্ড, এইগুলো ভাগ করো। অ্যাড সাউন্ড দিয়ে কি কি ওয়ার্ড হয়? ব্যাট, ক্যাট, র্যাট, ফ্যাট, ম্যাট, স্যাট। অ্যান সাউন্ড ভ্যান, ক্যান, র্যান, ম্যান, প্যান, ট্যান। এই ওয়ার্ড গুলো বাচ্চা বুঝতে পারছে কিনা, পড়তে পারছে কিনা। পরের পয়েন্ট। কারা কারা পড়াচ্ছ বাচ্চাকে? দিদি, কারা কারা পড়াশোনা করাচ্ছ? হ্যাঁ দিদি, আমার বাচ্চা ধরেন যে এ ফর অ্যান্ড, এ এন টি অ্যান্ড এভাবে বলতে পারে। বি ফর এ বল, ফর অ্যান্ড ব্যাপারটা আলাদা। আচ্ছা, মানে এ এন টি অ্যান্ড, বি এ এল, আগে ফনিক দিয়ে তোমরা শেখাও কেন? এ ফর অ্যান্ড যদি যখন বলো এ ফর এপো হয়, এ ফর এক্স হয়, তো ওকে যদি এ ফর অ্যান্ড, এ ফর অ্যাপেল এরকম ভাবে ফনিক দিয়ে পড়াতে চাও, বাচ্চা বুঝবে না, রিলেট করবে না। তোমাকে তো 3 লেটার ওয়ার্ড বলেছে, তুমি অ্যান্ডটা যখন 3 লেটার ওয়ার্ড হলো, তোমার অ্যাপেলটা 4 লেটার ওয়ার্ড হয়ে যাচ্ছে, অ্যারোটা। এই যে তোমার 4 লেটার ওয়ার্ড 5 লেটার ওয়ার্ডে এখন যাবে কেন? এ মানে এটুকু বোঝানো দরকার আছে, সেটা তো পরে, আগে ওয়ার্ড চিনুক, 3 লেটার ওয়ার্ড গুলো বুঝুক, পড়তে শিখুক, তারপরে তো তুমি এতে যাবে। এই সিস্টেমটাই ভুল হয় বলে, ফনিক আগে ধরিয়ে ফেলো বলে এ ফর অ্যাপেল বাচ্চা জানে, ব্লেন্ডিং আর ওঠে না। তাই জন্য বানান কোনোদিন তোমরা শেখাতে পারবে না বাচ্চাকে, ব্লেন্ডিং না তুলে দাও। দিদি আগে লেটার গুলা চেনাতে হবে না সব, মানে প্রথমে তো এ টু জেড। তুমি কি চেনাচ্ছো? এ ফর অ্যাপেল মানে কি? তুমি লেটার চেনাচ্ছো? এ ফর অ্যাপেল? না
না না, এ ফর লেটার চেনা না ছিল, না ও না, এ যদি থেকে আমরা জেড পর্যন্ত লেটার চিনে। যদি এ চেনাতে চাই শব্দ আর কি। থেকে অ্যাপেল শব্দ তৈরি হচ্ছে, আচ্ছা না দিদি, এখানে কথা এইটা হচ্ছে এ ফর বোঝানো এ ফর অ্যাপেল। অ্যাপেল। তুমি দুটোকে গুলিয়ে ফেলছো। তুমি যদি চাও বাচ্চাকে লেটার আইডেন্টিফিকেশন করাবে, তুমি তো ফোনিক আইডেন্টিফিকেশন করাচ্ছ, তুমি তো নিজেই স্ট্র্যাটেজি ভুল নিলে বাচ্চাকে পড়ানোর। না দিদি, বুঝাতে আমার কথা পারলাম হচ্ছে আমরা কোথায় ভুল করছি? তোমাকে ডিসাইড করতে হবে কি শেখাতে চাইছো। এ ফর অ্যাপেল মানে এ শব্দটা থেকে অ্যাপেল শব্দটা তৈরি হয়। আচ্ছা দিদি, আমার আগে কথা এ হচ্ছে লেটারটা চেনাও। এ লেটার চেনাবে কিভাবে? পরে তো এর শব্দটা ওই রকম দেখতে হলে সেটাকে এ বলে। এটাকে তো বোঝাতে হবে। আগে কি শেখাতে হবে? এটা পেন্সিল নিচে রাখো, উপরে তোলো, আগে আবার লেটার নিচে শিখাতে হবে, নামাও, এ টু জেড হাতটা তুলে লেটার। পেটটা কাটো। এইরকম দেখতে যে জিনিসটা সেটাকে বলে এ। এইটা হচ্ছে তুমি এ চেনালে। পেন্সিল রাখো, উপর থেকে নিচে নামাও, কি হলো? ওয়ান। ওয়ানের মাথার উপরে একটা স্লিপিং লাইন দাও, পায়ে একটা স্লিপিং লাইন দাও। এইরকম দেখতে যে জিনিসটা এটাকে আই বলি। এইভাবে আই লেটারটা চিনলো। পেন্সিল রাখো, ঘোরাও, ঘুরে গোল করে দাও। এইরকম গোল মতো যেটা সেটাকে আমরা ও বলি। লেটার চেনাচ্ছ। বোঝাতে পারলাম? দিদি আগে বাচ্চার তো লেটার চিনবে, এই কথাটা তো একদম সত্যি কথা। বাচ্চা আগে লেটার চিনবে, তুমি তো লেটারই চেনাচ্ছ না, তুমি তো ফোনিক ধরে ফেললে। না দিদি, লেটার চেনে দিদি, ও স্মল লেটার ক্যাপিটাল দুটাই চেনে। ওই স্কুলে পড়াচ্ছে বা আমিও শিখিয়েছি, ওই লেটার চিনছে। আমি জানতে চাচ্ছি আপনি যেটা 7 নাম্বার যেটা বললেন 3 অক্ষর, 3 অক্ষর শব্দ, ওই ক্ষেত্রে থ্রি আমি প্রশ্ন লেটার ফাংশনাল ওয়ার্ড পড়তে পারে কিনা? এই যে বি এর সঙ্গে এ যোগ হলে তবেই ব্যয় হয়, তারপরে টি যোগ করলে তবে ব্যাট হয়। আচ্ছা না, এভাবে পড়তে পারে না, আমি লেটার চেনে এবং মানে মুখে মুখে হয়তো এ ফর ওইটাই অ্যান্ড। এটাকে বলে ব্লেন্ডিং। আচ্ছা থ্রি লেটার ফাংশনাল ওয়ার্ড পড়তে পারে কিনা, মেইনলি ব্লেন্ড করে পড়তে পারছে কিনা। বুঝতে পারছো? তুমি অ্যাপেলে চলে যাবে, তুমি অ্যারোতে চলে যাবে, তুমি এপে চলে যাবে, তুমি অ্যাস এ চলে যাবে, কিন্তু ব্লেন্ড আর শেখাবে না। এবার ব্রেনের সমস্ত স্টোরেজ এরিয়াগুলো খুব ছোট ছোট হয়, বেশি কিছু স্টোর করলে হবে না, টেকনিক্যালি না পড়ালে স্টোর হবে না। আমরা কিন্তু কেউ কয়েক কোটি বানান আছে, কেউ আমরা বানান মুখস্থ করতে পারি না। কয়েক কোটি বানান মাথার মধ্যে রাখা সম্ভব নাকি? আমরা যা করি শব্দ উচ্চারণ শুনে বানানটা তৈরি করি। এই সিস্টেমটা বাচ্চাকে যদি তুলাতে না পারি, তাহলে কিন্তু বাচ্চা বানান মুখস্থ করে কোনোদিনও বেশি লিখতে পারবে না, বেশি দূর এগোতে পারবে না। ওকে ব্লেন্ড করানো শিখিয়ে তুলতে হবে। পরের পয়েন্ট, ছোট বাচ্চা আছে, খুব সোজা এই টেকনিক গুলো ভীষণ ভাবে শিখিয়ে তুলতে পারবে তোমরা খুব তাড়াতাড়ি। চেষ্টা করো। ভুল মেথডে শিখিও না, বাচ্চা নিতে পারবে না, একটা সময় একাডেমিটা স্ট্যাগ হয়ে যাবে, আটকে যাবে, আর টেনে তুলতে পারবে না। সুতরাং মেথড যদি ঠিক থাকে তাহলে তোমার কোনো অসুবিধা নেই। পরের পয়েন্ট, Shown 5 pictures sequentially arranged and told a story with them. Pictures then jumbled up, arrange them again in sequence. বলো বলো। দিদি 5টা ছবি নিয়ে মানে পিকচারের মাধ্যমে একটা স্টোরি বলা এবং সেগুলো এলোমেলো করে নিয়ে বাচ্চা আবার সিকুয়েন্সিয়ালি সেগুলোকে সাজাতে পারে কিনা। না, হচ্ছে না, জায়গাটা বলো, ঠিক করে বলো। Shown 5 pictures sequentially arranged. 5টা ছবি দেখাবো যেগুলো সিকুয়েন্সিয়ালি
অ্যারেঞ্জ থাকবে ছবি, and told a story with them, সেগুলো দিয়ে একটি গল্প বলবো। স্টোরি টেলিং, হ্যাঁ স্টোরি টেলিং। কোনো একটা গল্প চুজ করবে, সেই গল্পটাকে 5টা ছবি এঁকে বোঝাতে হবে। দেখবে স্টোরি টেলিং কার্ড কিনতে পাওয়া যায়। গরমকাল, কাকের জল তেষ্টা পেয়েছে, কাক জল খুঁজছে, হঠাৎ কি দেখলো, জলের হাঁড়ি দেখলো, তারপরে কি করলো, জলের হাঁড়িতে মুখ দিল, জল পেল না, পাশে পাথর আছে, পাথরগুলো জলের মধ্যে ফেললো, জলটা ওপরে উঠে এলো, কাক জল খেলো, উড়ে পালালো। এইগুলো সব স্টোরি টেলিং কার্ড পাওয়া যায়। তোমরা যদি কেউ টিএলএম বানাও, কোনো একটা গল্প সাজাতে পারো, সকালবেলা উঠে রাম দাঁত মাজলো, মুখ ধুলো, ব্রেকফাস্ট করলো, স্কুলে চলে গেল। এরম ছবি এঁকে যদি কার্ড বানাতে পারো, বিভিন্ন গল্প করে সিকুয়েন্সিয়ালি, গল্পটা ওকে বললে, কার্ডগুলো বাচ্চার সামনে দেখালে ছবি, এবং তারপরে ওকে বলো কার্ডটা সাজাতে সিকুয়েন্সিয়ালি মেনটেন করে। এই যে এই জায়গাগুলো, এই জায়গাটা হচ্ছে স্টোরি টেলিং এরিয়া। এই জায়গাগুলো বাচ্চাকে শিখিয়ে তুলতে হবে। কোনো একটা গল্পকে 4টে বা 5টা কার্ডের মাধ্যমে পরপর সাজিয়ে বাচ্চা বলতে পারবে। কে করেছো? দিদি আমি করেছি আমার বাচ্চাকে, এই যে এগুলো। আর কে করেছো? আর কে করেছো? আর কেউ করনি? হ্যাঁ দিদি স্টোরি দেখায় এরকম, ওই যে কাকের দেখালে হবে না, স্টোরি দেখালে হবে না, একদম কার্ডটাকেও মিনিংফুলি সাজাবে। তুমি স্টোরি দেখালেও দেখছে তার কিন্তু কোনো এ নেই, কার্ডটাকেও সাজাতে পারছে কিনা, প্রত্যেকটা স্টোরির সিকোয়েন্সটাকে মেনটেন করতে পারছে কিনা, এটার পর এটা হয়, এটার পর এটা হয়, তবে একটা স্টোরি তৈরি হলো। এটা সিকোয়েন্স মেনটেন করার জায়গা, এটা কগনিটিভ ডেভেলপমেন্ট, জ্ঞানমূলক এরিয়ার বিকাশ। পরের পয়েন্ট, এটা করে দেখো বাচ্চা পারে কিনা। তুমি ছবি দেখালে একটা গল্প বললে ওটা নয়, তুমি যে ছবি দেখিয়ে গল্পটা বললে ও ঠিক সেম সিকোয়েন্সে ছবিগুলোকে সাজিয়ে গল্পটা বোঝাতে পারে কিনা, ওকে বোঝাতে হবে। তুমি ওকে বোঝাবে সেটা মেজার করে না, এটা রিডিং, এগুলোকে বলে প্রি রিডিং স্কিল। বলো, সাইমা ম্যামের শরীর খারাপ নাকি? দিদি জি, এই সামিমা ম্যামের শরীর খারাপ নাকি? কপালে হাত কেন? না মশা ছিল দিদি। ও বলো, পরের পয়েন্ট বলো। When needed, read the following words and act accordingly. Stop, men, women, danger, poison, exit, pull, push, in, out, enter. পুল লেখা থাকলেও পুল করবে, পুশ লেখা থাকলেও পুশ করবে, এক্সিট লেখা থাকলে ওই দিক দিয়ে বেরোবে, এন্ট্রান্স লেখা থাকলে ওই দিক দিয়ে ঢুকবে, এগুলো সব সাইট রিড করবে। বুঝতে পারলাম? সাইট রিড করে দেখে দেখাতে হবে। ডেঞ্জারের সাইন দেখে বাচ্চা বুঝবে ডেঞ্জার। এই ছবিগুলো পাঠিয়ে দেবো কয়েকটা, লেডিস জেন্টস টয়লেটে, ওই ছবিটা দেখে বাচ্চা বুঝবে।
বেশ কিছু সাইট ওয়ার্ড পাঠিয়ে দেবো। অ্যাম্বুলেন্স, ওই প্লাস সাইন, ডক্টর সাইন সিম্বল, এই এইগুলো, পোস্ট অফিস, এগুলো সব সাইট রিড করে শেখাতে হবে। কিছু কিছু সাইট ওয়ার্ড আছে, আমি পাঠিয়ে দেবো। আগের বারের গ্রুপে অনেকগুলো সাইট ওয়ার্ড দেওয়া আছে। পরের পয়েন্ট, পড়ো। Reads out functional two-word phrases. টু ওয়ার্ড ফ্রেজ, দুটো ফ্রেজে ওয়ার্ড গুলোকে রিড আউট করতে পারবে, পড়তে পারবে। টু ওয়ার্ড ফ্রেজ কি কি? টু ওয়ার্ড ফ্রেজ কোনগুলো? মাসুম ভাই বলো। দুটো ফ্রেজের ওয়ার্ড বলো। দিদি আপেল হবে নাকি? দুটো ফেজে ওয়ার্ড বলছি। আপেল তো একটা ওয়ার্ড। পানি খাবো, দুই ওয়ার্ড। টু ফেজাল ভার্ব জানো তো? পানি খাওয়াটা হয় বেরিয়ে যাও, কামিন, ভেতরে এসো, এই জায়গাগুলো পড়তে পারে কিনা। রিড আউট, পানি খাবো কথাটা পড়তে পারে কিনা। কজন এক্সপোজার দিয়েছি? যে বাচ্চা লেটার জানে তাকে পড়ার মানে ওয়ার্ড পড়ার সুযোগ কজন দিয়েছি? কার বাচ্চা লেটার জানে? লেটার আইডেন্টিফিকেশন কোন বাচ্চার আছে? কার কার বাচ্চার আছে? দিদি আমার বাচ্চার আছে, কিন্তু ওভাবে রিডিং পড়ায় নেই যেভাবে আপনি বলছেন। একদম পড়াইনি। ওটাই আর কি। লেটার আইডেন্টিফিকেশন করতে পারে, কিন্তু এক্সপোজারটা দেয়নি দিতে যে। ওটাকে ব্লেন্ড করে এক্সপোজারটা দিতে শুরু করে দাও। কারণ লেটার আইডেন্টিফিকেশন এসে গেছে, মানে ওয়ার্ড আইডেন্টিফিকেশন করতে হবে। এবার ওয়ার্ড ব্লেন্ড করে করে ওয়ার্ডটাকে তৈরি করতে হবে। ওটা দেখিয়ে দেবো, ওটা তোমার গোল নিয়ে নেবে। মানে দিদি CAT সে তিনটা যদি আইডেন্টিফাই করতে পারে, তাহলে CAT দিয়ে ক্যাট হচ্ছে বা HAT তে হ্যাট হচ্ছে, এটা এখন কি বোঝাতে হবে? ই আর এ মিললে ক্যা হয়, তারপর টি মেলালে তবে ক্যাট হয়। ও আচ্ছা, তাহলে দুইটা লেটার তারপরে তিনটা লেটার। ক্যাট, একটা ক্যাট বলতে গিয়ে কটা লেটার মেলাচ্ছি দেখবে। সি মানে ক্যা, এ মানে ক্যা, তার সঙ্গে টি মেলালে ক্যাট হবে, ক্যাট। তা তোমরা যদি রোট মেমোরিতে শেখাও, বাচ্চা কি লিখবে বলো তো? সি আর এ দেখেছে, CAN, ক্যাট। তাহলে দিদি প্রথমে দুইটা লেটার নিয়ে ওটা শেখানো যায় না? যেমন মি, গো, মি কেন? মিতে যাবে কেন? ভাওয়েল মানে সাউন্ড স্টার্টিং, দাঁড়াও, সিস্টেমটা আচ্ছা, কি? স্টার্টিং ভাওয়েল সাউন্ড কোনটা? তুমি মিতে চলে যাবে, তুমি ওতে ও চলে যাবে। আচ্ছা আচ্ছা, স্টার্টিং ভাওয়েল সাউন্ড স্টার্ট করবে এ ইন দ্য মিডল, এ ইন দ্য মিডল, এবং স্টার্টিং সাউন্ড তোমার যা খুশি হোক। তুমি তো ব্লেন্ড শেখাচ্ছ, তুমি ফোনিক শেখাচ্ছ না, বুঝতে পারছো? আগে ব্লেন্ড শেখাতে হবে, পরে আমাদের বাচ্চাদের ফোনিক শেখাতে হবে, না হলে ওরা আর পারবে না। ব এর সঙ্গে এ যোগ হলে ব্যা হয়, ক এর সঙ্গে এ যোগ হলে ক্যা হয়, সি ডি ডি সেজ ড, ওর সঙ্গে এ যোগ করলে ড্যা হয়, বুঝতে পারছো? দিদি এটার কোনো মানে লিস্ট বা তালিকা একটু পাইলে ভালো হতো, আপনাদের জন্য বুঝতে সুবিধা হতো। সিস্টেমে আসো, এ থেকে স্টার্ট করো না।
করে দেবো, লিস্টটা করে দেবো আমি। সব আমি করবো কেন, তোমরা ভেবে করো লিস্ট, প্রত্যেকে দুটো করে লিস্ট বানিয়ে দাও। অসুবিধা হবে, আমি তো আছি, সাহায্য করব। তোমাদের ওয়ার্ড গুলো এখনো পেলাম না। সুস্মিতার কি হলো? সবার কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে কি হলো? নেই ওরা কেউ? সুস্মিতা, শর্মিষ্ঠা ওরা কেউ নেই? শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। দিদি আমি একটু কথা বলছিলাম। তুমি মেসেজ লেখো তো গ্রুপে একটা, কি বুঝতে পারছি না আমি। দিদি শুনছেন? হ্যাঁ, পরের পয়েন্টে আসতো। Using আমি তো লাস্ট ক্লাসটা মিস করছিলাম। লাস্ট ক্লাসটা মিস করেছিলে? দিদি শোনা যাচ্ছে না? হ্যাঁ বলো, লাস্ট ক্লাসটা মিস করেছিলে? দিদি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি একটু হ্যাঁ, তুমি কে বলছো বলো? হ্যাঁ 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 দিদি, ওইটাই প্রবলেম মনে হয়। হ্যাঁ, ইয়াসরিমা। হ্যাঁ হ্যাঁ ছবি আছে। দিদি, হ্যাঁ দিদি আমি বলো। দিদি ওই যে আমি ওই যে বাসা চেঞ্জ করছি তো, মানে আমার মানে একটা মানে ওই পুরো মালামাল শিফট করে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আসছি, ওই জন্য এক সপ্তাহ ঝামেলা ছিলাম। তো লাস্ট শুক্রবার তো এমনি তো ক্লাসটা হয় নাই, মঙ্গলবার দিনকে আর কি মিস করছিলাম। তো আমি ওই যে আমি একটু যদি বলতে চাচ্ছিলাম আমার বাচ্চার ব্যাপারে একটু, যদি আপনি আমাকে একটু ইয়াদ করেন, সেটা হলো যে ওর মানে হাইপার অ্যাক্টিভিটি হয়ে গেছে। মানে আমরা তো থাকি হচ্ছে উপজেলায়, আমরা তো ওই যে একটু গ্রাম, আমার হাজবেন্ডের তো পোস্টিং হচ্ছে উপজেলায়। তো ওর হলো এখানে আসার পরে মানে খুব মানে দৌড়াদৌড়ি, মাঠে যাওয়ার জন্য, তারপরে পানিতে নামার জন্য, এই কাজগুলি ও খুব পছন্দ করে, আগেও করছে। কিন্তু এখন মানে বয়সের সাথে সাথে এই জিনিসগুলো তো একটু কন্ট্রোল করা দরকার। সে বাসায় থাকতে চায় না, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ও হচ্ছে 9টার সময় বেরোবে। তো 9টা থেকে 12টা 1টা পর্যন্ত সে ঘুরে আসে, বাইরে গিয়ে হুন্ডায় চড়বে, আর আমাদের বাসার সামনে হচ্ছে যে পুকুর, তো ওইখানে সে গোসল করবে। আর মানে মানে কিভাবে যে দৌড় দেয়। এখন এই বিহেভিয়ার প্রবলেম গুলা মানে, আর ওকে হলো মানে কথা শোনানো যায় না। মানে ওকে যদি বলি যে এটা করবা না বা এটা তোমাকে এখন করানো যাবে না, প্রচন্ড চিৎকার দেয়। এখন এইগুলি কি করা যায় দিদি? এটা ক্লাসের পরে এগুলো বিহেভিয়ার মডিফিকেশন করতে হবে। ক্লাসের পরেই বিএম নিয়ে আলোচনা করব, তুমি আমাকে ফোন করো সময় সুযোগ হলে। তুমি সময় করে ফোন করো। এখন অ্যাসেসমেন্ট নিয়ে কথা হচ্ছে, হোক, তোমার এই সমস্যাগুলো আমি শুনবো ডিটেলে। বিহেভিয়ার মডিফিকেশন দিতে হবে তোমার বাচ্চাকে। হ্যাঁ 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 দিদি, এটা খুব জরুরি হয়ে গেছে। মানে কোনো করতে পারতেছি না, ম্যানেজই করতে পারা। আমার এখানে লোকজন আছে এই জন্য পারতেছি, কিন্তু এটা তো আর সবসময় থাকবে না। মানে প্লেস চেঞ্জ করলেও খুব ডিস্টার্ব করে। তোমার ক্লাসটা শেষ হোক, তুমি আমাকে ফোন করো। তাহলে আচ্ছা আচ্ছা, পরের পয়েন্ট আগে পড়ো। ঠিক আছে। Using price tags or price markings identifies cost of purchases. কোনো কিছু কিনলে প্রাইস ট্যাগটা পড়তে পারছে কিনা, কোথায় প্রাইস ট্যাগ লেখা আছে সেটা খুঁজে বার করতে পারছে কিনা। আমরা কেউ করাই না। করাই না দিদি করাই না তো। নট এক্সপোজার যারা শাহিদ ভাই করছে পার্ট 2টা বারবার দেখেছে, নট এক্সপোজারের কত বড় জায়গা আমাদের, এক্সপোজার দেওয়া হয়নি বাচ্চাকে। বলো। Reads aloud
sentences with 5 common words. 5টা কমন ওয়ার্ড আছে এরকম শব্দগুলো জোরে জোরে পড়তে পারে। ওই 5টা কমন ওয়ার্ড গুলো যেখানে দেখবে সেখান থেকেই আইডেন্টিফাই করে পড়তে পারবে। 5টা কমন ওয়ার্ড আছে সেরকম শব্দগুলো যদি দেওয়া যায় ওকে পড়তে পারবে। যেমন ধরো আমি ভাত খাই 4টে বা 5টা, আমি ভাত খাই 3টে কমন ওয়ার্ড আছে। আমি খেলতে যাব এগুলো পড়তে পারে 3টে কমন ওয়ার্ড। এরকম 5টা কমন ওয়ার্ড বিশিষ্ট শব্দ বাচ্চা পড়তে পারবে লাউডলি। তুমি মুখে বলবে না, লিখে দেবে, বাচ্চা লেখা পড়ে কাজ করবে। কত দরকার জানো না? আমরা যদি না থাকি, ওর যদি নিজস্ব কোনো ইচ্ছে হয়, ওকে দোকানে নিয়ে গেলে ওই কমন ওয়ার্ড লেখা শব্দগুলো আইডেন্টিফাই করে ওই নির্দেশ অনুযায়ী কাজ করবে। অনেকে মনে করো আমার বাচ্চা পড়াশোনা শিখে বিরাট বিদ্বান হতে হবে না। আমিও তাই মানি, বিদ্বান হওয়ার দরকার নেই, কিন্তু যদি আমরা না শেখাই তাহলে এই জায়গাগুলো আর ও পাবে না। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? হ্যাঁ দিদি। পড়ো। দিদি আমার একটা প্রশ্ন আছে দিদি। বলো, একটা কেন, অনেকগুলো বলো। দিদি এই যে আমরা পুরো অ্যাসেসমেন্ট করার পর কি কাজ শুরু করব, নাকি আমরা যেটা বুঝতে পারি যে আমার বাচ্চার এখানে ল্যাকিস আছে সেটা এখন কাজ শুরু করে দিব? কি করে কাজ শুরু করবে? না, যখন নাকি আমাদের বাচ্চার অ্যাসেসমেন্ট হলো, আপনার এখানে যে পয়েন্টগুলো আছে সেগুলো তো আমরা ফলো করতেছি যে এইগুলো আসলে আমার বাচ্চা পারে না, এগুলো আমি করাইনি। গোবিন্দ কাকুর বৌমার নাম আমি জানি না, আমি করে জানবো। যেগুলো আমরা করাইনি আদৌ, মানে তাকে গোবিন্দ কাকু বলে লিখে রাখুন। সেগুলো কি আমরা ওই যেমন গ্রস মোটরে, ফাইন মোটরে কিছু কিছু কাজ আছে একেবারেই শুরু করিনি, সেগুলো কি ওই জন্য তো বলছি পুরো অ্যাসেসমেন্ট আগে করো, করে কটা কি কি প্রয়োজন সেই গোলগুলোকে নিতে শিখতে হবে তো। ও মানে পুরো অ্যাসেসমেন্ট হওয়ার পরে একবার টোটালি একটা রুটিন করব আমরা। রুটিন করবে, গোল সিলেক্ট করবে, সেই গোল অনুযায়ী কাজ করাবে। জানি আমি মুখ থেকে যেখানে প্রথম থেকে শুরু করে তোকে বারণ করা হয় বারবার, তুই শুনতে পাচ্ছিস না তো কথা। এরকম প্রত্যেকটা আইটেম এই থেকে একটা একটা বা দুইটা এইভাবে আমরা সিলেক্ট করে পরে করব, এই তো দিদি? একদম তাই। আচ্ছা ঠিক আছে, এটাই জানার ছিল দিদি। কোনগুলো থেকে সিলেক্ট করবে? যেগুলো হয়তো 50% যে এরিয়ায় কাজ করা হয়নি, যারা 50% অ্যাচিভ করে গেছে যে এরিয়ায়, সেগুলো সিলেক্ট করার দরকার নেই। যে এরিয়াগুলো 50% অ্যাচিভ করা হয়নি সেই এরিয়াগুলো থেকে সিলেক্ট করবে। পরের পয়েন্ট। আচ্ছা, অ্যাসেসমেন্ট কেউ দিচ্ছে না, অনেকদিন ক্লাস হয়নি, 2 দিন না 3 দিন, কেউ আর অ্যাসেসমেন্ট দিচ্ছে না, ব্যাপারটা কি? কারো কি হয়নি? আমি পাঠিয়েছি দিদি, আমারটা দেখেছেন কিনা? তোমাদের কি রোজ ক্লাস হলে ভালো হতো? না, একসাথে 3টা পাঠাইছি। আমি একসাথে 3টা পাঠিয়েছি। কোনটা কোনটা? আমি পাঠিয়েছি এখন তো গ্রুমিং, টয়লেটিং, এর আগে তো ওগুলা পাঠিয়ে দিছি। গ্রুমিং হয়েছে, টয়লেটিংটা হয়েছে, আরেকটা হলো ওই যে এক্সপ্রেসিং নাকি, গ্রুমিং, আর ওই যে রিসিভ আরেকটা কি আছে ওটা দেখে নেই, দেখতে হবে। 9 নাম্বারটা সম্ভবত
রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ 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 ওইটা, এই তিনটা। এক্সপ্রেসিভ কোথায় গেল? এক্সপ্রেসিভ করাইনি আপু, এখনো সময় পাইনি, সুযোগ পাইনি। ওই যে পূজা গেল তো, যে বাচ্চা আমি করাই সেই বাচ্চা অসুস্থ, তাছাড়া পুজো গেছে, পুজোতে আমাকে সময় দিতে পারে নাই। আমাকে বলছে আগামী মঙ্গলবারের মধ্যে আমাকে সময় দিতে, তাইলে আমি ওটা করে দেবো। এক্সপ্রেসিভ আর কি বাকি আছে? এক্সপ্রেসের পরে এখন এই যে এটা শুরু হলো রিডিং, আমার দুইটা বাকি। সোমা দেবনাথ, আমার হচ্ছে রিসেপটিভ আর এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ দুটো হয়ে গেছে। হয়ে গেছে? হুম। কিছু তামিমা, হ্যাঁ যে দিদি আমারও হয়ে গেছে। কিছু জিজ্ঞেস করার আছে, ওটা পরেই করবো, পরে জিজ্ঞেস করবো। পরে বলছি। জিজ্ঞেস কর যেগুলো আছে সেগুলো পরে বলবো। পরের পয়েন্ট পড়ো, পরের পয়েন্ট পড়ো। Reads a simple sentence and answer questions about it. বলো, বাংলা বলো। ছোট ছোট সিম্পল সেন্টেন্স পড়তে পারে এবং এগুলো থেকে প্রশ্ন করলে উত্তর দিতে পারে। একটাও কিন্তু না পড়ে উত্তর দেবে না। আমি রিডিং এরিয়া দেখছি বাচ্চার, রিডিং, রাইটিং, ম্যাথামেটিক্স খুব কমপ্লিকেটেড এরিয়া, এগুলো আমাকে তুলতেই হবে। পরের পয়েন্ট, কেউ চিন্তা করো না, বি পেলে কোনো টেনশন নেই, বরং সেই জায়গাগুলো কঠিন হাতে কাজ করতে হবে। পরের পয়েন্ট, Reads a paragraph, 5 lines and answer questions. 5 লাইনের একটা প্যারাগ্রাফ পড়ে ওখান থেকে কোশ্চেন গুলোকে দিলে কোশ্চেন উত্তর দিতে পারবে। PowerPoint uses a menu card to other meals at restaurants. রেস্টুরেন্টে গেলে মেনু কার্ড পড়ে অর্ডার করতে পারবে। Reads a story to others. অন্যদেরকে গল্প বলতে পারবে। না, রিডস এ স্টোরি টু আদার্স, অন্য কারোর জন্য গল্প পড়ে শোনাতে পারবে। Reads for information or entertainment from newspapers, magazines and storybooks. ম্যাগাজিন, স্টোরি বুক থেকে ইনফরমেশন, নিউজ পেপার থেকে ইনফরমেশন নিতে পারবে। পরের পয়েন্ট, এটা লাস্ট না, reads a simple story silently and states its main idea. সিম্পল স্টোরি কথা না বলে, মানে আওয়াজ না করে পড়তে পারবে এবং ওখান থেকে আইডিয়া নিতে পারবে। Reads out a recipe for cooking. কুকিং এর জন্য রেসিপি বার করে সেটা পড়তে পারবে। Reads and follows directions with objects to be assembled. কোনো কিছু ডিরেকশনকে অ্যাসেম্বল করে দিলে সেই ডিরেকশন ফলো করে যেতে পারবে, মানে পড়তে পারবে। সরি, বাদিকে যান, ডান দিকে যান, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা রাইট টার্ন, নো এন্ট্রি, অনেক ডিরেকশন রয়েছে, সেগুলো সব জাম্বেল করে দিলে ওটাকে সাজিয়ে নিয়ে যে দিকটা দেখাবে সেদিকটা বুঝতে পারবে। এই জায়গাগুলো আমরা কেউ করি না, কেউ ভাবি না, এগুলো আবার করাতে হবে না। সিরিয়াসলি, আমি যখন কোর্স করতে এসেছিলাম আমার মাথায় কিন্তু ছিল না এত স্পেসিফিক ভাবে শেখাতে হয় বাচ্চাকে। এই হচ্ছে ব্যাপার, ধারণার বাইরে।
বলো পরের পয়েন্ট পড়ো। দিদি রিডিংটা শেষ, এরপরে রাইটিং। দিদি একটা কোশ্চেন ছিল, এটা একটা হচ্ছে না যে দিদি হ্যাঁ, ও রিডিংটা কোশ্চেন ছিল হচ্ছে যে এখানে তো 20টা পয়েন্ট, তো এখানে বিভিন্ন সিকোয়েন্সিয়ালি দিয়েছে। তো ব্যাপারটা কি এরকম যে প্রথমে 3 নাম্বার পয়েন্টে যেটা বলেছে যে ম্যাচেস 10 পিকচার্স উইথ অবজেক্ট, আগে এই এক্সপোজারটা দিতে হবে, তারপরে বাচ্চাকে শেপের এক্সপোজারটা দিতে হবে, এটা কি এই সিকোয়েন্সে? মানে আমি একদম হঠাৎ, আচ্ছা, মানে আমি পিছনের একটা সিকোয়েন্স এক্সপোজার মানে প্রথমে না দিয়ে পিছনেরটা দিচ্ছি, তাতে কাজ হবে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। একদম পরপর নাম্বার ধরে অ্যাসেস করতে হবে, শেখানো গেলেও একটা 3 নম্বরটা আগে শিখিয়ে দেবো, 4 নম্বর, তারপরে 5 নম্বর শেখাতে হবে। হুম, এখন যদি কোনো বাচ্চা আগেই কালার চিনে কিন্তু সে শেপ চিনে না, যদি আমার ছেলের এই সমস্যা, ও বেসিক কালার চিনে, তার একেবারে যে কনক্রিটলি ভাবে চিনে, মাঝে মাঝে ভুলও করে, কিন্তু ওকে যদি ওই যেটা বলছেন যে 4টা ব্লক চতুর্ভুজ রাইস বা ভাই 4টা, আছো? জি আছি দিদি। খুব সুন্দর একটা কথা বললেন, কি তাহলে বলো কি তো? বলেন। হ্যাঁ বলো মিথিলা ম্যাম। আচ্ছা, আমি ওটা বলতে চাচ্ছি যে ও কালার চিনে, তো কিন্তু ডিফারেন্ট শেপস এর 3টা অবজেক্ট, যেটা সর্ট করতে হয় আলাদা। কালারটা খুব ভালো চেনে না। হ্যাঁ, কালারটা খুব ভালো চিনে না, মানে লাল, কালারটা চেনে, মাঝে মাঝে বলে কালারটা ঠিকঠাক বলছে, মাঝে মাঝে খুব ভালো চিনছে না। বলো কিসে যাবে? ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্টে তুমি এর পাশে কি দেবে? প্লাস দেবে না না, যদি ভিপি যদি ভালো মতো দেবে না না চেনে মাইনাস দেবে? তাহলে সি হবে, ওকেশনাল হবে। সি সেলডম, অকেশনালি চেনে, সব সময় চেনে না। তার মানে কি বলেছি, সি যতক্ষণ থাকবে তখন বাচ্চাকে কি করতে হবে, ওইটা নিয়েই আরো বেশি করে কাজ করাতে হবে। রাইট, বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আর এখানে সি হবে, কারণ হ্যাঁ, এটা আমি বলতে যাবো কেন? সাথে সাথে তো তোমার বলা উচিত ছিল। যেখানে এখানে বাচ্চা সি পাচ্ছে সেলডম, তার মানে এটা আরো ড্রিলিং করাতে হবে, আরো প্র্যাকটিস করাতে হবে এই কালার কনসেপ্টটাই। আমি কালকে একটা কথা বলেছিলাম, খুব সুন্দর খেয়াল করো, আজকে খুব ভালো এক্সাম্পল হয়ে যাচ্ছে। কালকে বলেছিলাম পেরেন্টরা যেই পারে, কখনো কখনো পারে, কখনো কখনো পারে না, এই অবস্থায় বাচ্চাকে ছেড়ে দিয়ে অন্য কোনো এরিয়ায় গোল নিয়ে নেয়। আর ঠিক মিথিলা ম্যাম সেই ভুলটাই করছে। আপনি বলেছিলেন, আমি আপনি কালকে জিজ্ঞাসা বলেছিলেন করছি যে আর কি, যে এরকম সিচুয়েশন যখন হবে তখন সেটা তাকে আর শেখাতে হবে না, কিন্তু ড্রিলিং এ রাখতে হবে, ফলো আপে রাখতে হবে, ড্রিলিং এ রাখতে হবে। একদম তাই। আমি ওই কালার চেনাবোই সব সময়। এবার লাল জামাটা বার কর, তোর নীল প্যান্টটা বার কর, সব কাজের যা মধ্যে তো ওইটা চলে বেটা আসে। সবুজ কালারের কাপটা নিয়ে আয়। এই সারা দিনে ডেইলি অ্যাক্টিভিটিস রুটিনের মধ্যে এই কালার এরিয়া রাখতে হবে, ওটাকে এখনো ড্রিল করে যেতে হবে। এটা ওনারা এত স্পেসিফিক বুঝবেন না, কারণ আমরা তো, ওনারা তো পাঠ্যটা করেন নাই, আমরাও করি নাই। আমরা তো মাত্র কয়টা ক্লাস করলাম? 3টা ক্লাস করলাম মাত্র। আমি তোমাকে কেন জিজ্ঞেস করলাম, তুমি পাঠ্যটা করেছো, রিলেট করতে পারবে। তখন কি করে পেরেন্টরা ড্রিলিংও করায় না, এই কালার নিয়ে কাজও করায় না, তার ফলে কি নতুন কাজে চলে যায়, তখন ওই কালারটা ইগনোর হয়ে যায়, তারপরেই রিপোর্ট আসে কালার আগে চিনতো, এখন সব ভুলে গেছে। রাইট, এক্স্যাক্টলি। দিদি আনমিউট করে নেন। বলো, বলেন মিথিলা আপা, বলেন পরের পয়েন্ট। হ্যাঁ দিদি, এটা বুঝেছি যে ওটা নিয়ে বারবার ড্রিল করতে হবে। আমার কথাটা হচ্ছে যে কালার এখানে 3টা ডিফারেন্ট শেপস হচ্ছে 4 নাম্বার, আর কালার হচ্ছে 5 নাম্বার। মানে সাপোজ সে কালার চিনে কিন্তু 3টা ডিফারেন্ট শেপস চিনে না, মানে প্রথম দিকের কোনোটা চিনে বা পরের দিকেরটা পারে কিন্তু প্রথম দিকেরটা পারে না। সো আমি কি ওটাই করব যে প্রথম থেকে যেহেতু আমাকে শিখায় আসতে হবে, সো ওটা আমাকে মাস্ট বাচ্চাকে আগে এক্সারসাইজ করাইতেই হবে, দেন আমি কালারে যাব? নাকি
দুটো একসাথেই আমি করতে পারবো বা কিছু। তুমি আরেকবার বলো। আচ্ছা আমি বলছি, যেমন আপনি নাম্বার 7 হচ্ছে রিডস আউট ফাংশনাল 3 লেটার ওয়ার্ডস। হ্যাঁ আমি ধরেন ও লেটার চিনে, সিএটি ক্যাট, এইচএটি হ্যাট, আমি এই পর্যায়ে আমি আছি বা আমি শেখাচ্ছি, কিন্তু কোনোভাবেই ওকে আমি শেপ গুলা সোর্স করাতে পারছি না। একই রকম চারকোনা ব্লক যে একই সাথে থাকবে বা তিন ত্রিভুজ 3 ধরনের যে একই রকম হবে, এটা সে পারছেই না। হ্যাঁ, তো তখন কি আমি এই 7 নাম্বার পয়েন্টটা রেখে বারবার 3 নাম্বার পয়েন্টটাই ওকে এক্সারসাইজ করাবো, তারপরে 7 নাম্বারে আসবো? হতে পারে না যে 7 নাম্বার 3 নাম্বার পয়েন্ট আর 7 নাম্বার পয়েন্ট দুটো আলাদা। হ্যাঁ দিদি, কিন্তু সে 7 নাম্বার যদি ক্যাচ করতে পারে, মানে এরকম হতে পারে না যে 7 নাম্বার সে পারছে কিন্তু 3 নাম্বার সে ক্যাচ পারছে করতে না। পারে মানে তুমি 8 নম্বরে যাবে। যদি ও 3 নম্বর ক্যাচ করতে পারে তারপরে 7 নম্বরও ক্যাচ করতে পারবে না। যে বাচ্চা 3 নম্বরে আছে সে বাচ্চা 4, 5, 6 টপকে 7 নম্বর অ্যাচিভ করতে পারবে না, কারণ এইগুলো প্রত্যেকটা মাইলস্টোন, কোনোটা জাম্প করতে পারবে না। যদি কোনো বাচ্চা 3 নম্বরটা পারছে না অথচ 7 নম্বরটা পাচ্ছে, তার মানে 3 নম্বরটা ওই আজকের দিনের জন্য কিছুতেই শো করছে না। ও 3 নম্বরটা তাহলে জানে, সেখানে আমার ওই 3 নম্বর নিয়ে পড়ে থাকতে হবে, কারণ একটা মাইলস্টোন ছেড়ে আরেকটা মাইলস্টোনে যেতে পারে না, জাম্প করতে পারে না ব্রেন। ও এবার বুঝতে পেরেছি দিদি। এটা ব্রেন কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। এইটা একদম ব্রেন নিয়ে খুব কঠিন পড়াশোনা করতে হয়। মানে আমাদের কোর্সেই আছে, আমাদের টোটাল 4 বছরের কোর্সে এই ব্রেন নিয়ে খুব কমপ্লিকেটেড ওয়েতে পড়ানো হয়। মাইলস্টোন গুলো কিভাবে ব্রেন ওভারকাম করে এই টোটাল কোর্সে পড়ানো হয়, বিএড কোর্সে। তাহলে দিদি এই যে পয়েন্ট গুলা যে ক্রনোলজিটা করেছে তারা, যে সিরিয়ালটা করেছে, সেটাও কি খুব চিন্তা ভাবনা করে যে একটা প্রিরিকুইজিট টাইপ, এরকম যে 2টা আসলে 3 প্রিরিকুইজিট, 2টা পারলে একদম তাই, 2টা প্রিরিকুইজিট 3, 2 না উঠলে 3 উঠবেই না। এটা একটা বিরাট কঠিন এরিয়া, খুব কমপ্লিকেটেড। বিএড এর লাস্টে আমরা এই ধরনের ব্রেন ফাংশনিং কাজ পড়ি, মাইলস্টোন গুলো কিভাবে আসছে সেগুলো পড়ি, সেগুলো অনেক বড় কোর্স। তার মানে এটা কি আপনার মানে হ্যাফাজার্ডলি ইচ্ছামতো করানো যাবে না, যে আমি একদম না। বললাম এটা, তারপর আমি এটা আগের বারও বলেছি তোমাদের, এখনো বলেছি, একদম প্রথম থেকেও বলেছি, সিকোয়েন্স কিন্তু 1 এর পর 2 হবে, 2 এর পর 3 হবে, কোনোটা কিন্তু আগে পরে করা যাবে না। 20টা মানে লাস্ট পয়েন্ট 20তেই আসবে। আমি 5 নম্বর করিয়ে 20 নম্বর করাবো, এটা হবে না। 5 নম্বরের পর 6 নম্বর, 6 নম্বরের পর 7 নম্বর, আমি পরপর এক্সপোজার 20টা দিতেই পারি। আমি পুরো এই 20টা নিয়েই কাজ করব, কিন্তু পরপর। বা এরকম না যে 4 নম্বরটা কোনোভাবেই পাচ্ছে না, আমি অনেক ট্রাই করছি, তাহলে 5 নম্বরে চলে যায়, এটা করা যাবে না। 4 তুলতেই হবে, তারপরে 5-এ যেতে হবে। 4 তুলতেই হবে, তারপর 5-এ যেতে হবে। ঠিক আছে। যখন 4 উঠছে না তার মানে কি দেখবো, শুধু আমার উঠছে না মানে আমার টিচিং স্ট্র্যাটেজি ভুল। আমার তখন স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। হয় আমার টিএলএম ভুল হয়েছে, নয় আমার প্রম্পটে ভুল হয়েছে, মেন ভুল হয়েছে আমার টাস্ক অ্যানালিসিসে। টাস্ক অ্যানালিসিসে ভুল মানে পুরো প্রম্পট থেকে আরম্ভ করে সব ভুল। ওই জন্য বারবার বলছি টাস্ক অ্যানালিসিসটা খুঁটিয়ে খুঁটিয়ে শেখো। টাস্ক অ্যানালিসিসে ভুল, তাই জন্য আমার টিএলএম ও ভুল বানিয়েছি। টিএলএম ভুল বানিয়েছি, বাচ্চাকে ভুল প্রম্পট দিয়েছি, ভুল বুঝিয়েছি, তাই আমার টিচিং স্ট্র্যাটেজি ভুল হয়েছে, শিখিয়ে উঠতে পারিনি। বছরের পর বছর টাইম লেগে যাচ্ছে। কালকেও এই কথা তোমাদের বলেছি যে তখন আমি 4 মাস অন্তর অন্তর রিভিউ করব আমার স্ট্র্যাটেজি ভুল হচ্ছে কোথায়। বাচ্চা শিখতে পারছে না মানে আমার স্ট্র্যাটেজি ভুল হচ্ছে, বারবার বলছি। কিন্তু তাই জন্য বলছি মাইনুটলি শেখো কাজটা। এইখানে দিদি এইখানে একটু যোগ করি, আপনি যে তখন আমাকে ডাকলেন যে মানে পার্ট 2 এর বিষয়টা যুক্ত করার জন্য, এটা ওনাদেরকে বলছি যারা 1-এ আছেন। এই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে পার্ট 2টা আরেকটা দিক দিয়ে ডিফারেন্ট এবং অনেক ভালো। সেটা হচ্ছে যে ওখানেও কিন্তু ট্রাইমেস্টারে ভাগ করা আছে, একটা বছরকে 4 মাস করে করে 3টা ভাগ করা আছে, টার্ম 1, টার্ম 2, টার্ম 3। তো সেখানেও আপনার ওই যে ইভালুয়েশনের যে ব্যাপারটা, টার্গেট ঠিক করে কাজ করার ব্যাপারটা, ওখানে আরো বেশি ফোকাসড হচ্ছে মানে এমডিপিএস এর চেয়ে।
এমডিপিএস হচ্ছে মিনিমাম মাইল চেকলিস্ট, যেটা থেকে আমরা ফার্স্ট বাচ্চাকে অ্যাসেস করব। করার পরে কি কি পারে কি কি পারে না সেটা অনুযায়ী এবার আমি বয়স অনুযায়ী মেজার করে ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্টে ফেলবো। কিসে ফেলবো? প্রি প্রাইমারি 1, এই মানে প্রি প্রাইমারি না প্রাইমারি 1 না প্রাইমারি 2, মানে পার্ট 2 যেটাকে বলছি আমরা। প্রাইমারি পার্ট 2টা না করলে ট্রেনিংটা ইনকমপ্লিট থেকে যাবে। আমি সেকেন্ডারিতে বাচ্চাকে ফেলতে পারবো কি পারবো না সেটা আমায় ডিসাইড করতে হলে এমডিপিএস টা জানতে হবে, তবে আমি ডিসিশন নিতে পারবো। এই ডিসিশন মেকিং এর জায়গাগুলো গন্ডগোল হয়ে যাবে না হলে। তো দিদি এমডিপিএস অর্থটা কি আসলে? এটা তো আমরা শিখতেছি, কিন্তু আমি এর মিনিংসটা ফুল মিনিংসটা এম মানে ফর মাদ্রাজ, ডি ফর ডেভেলপমেন্ট, সি ফর এমডিপিএস প্রোগ্রামিং চেকলিস্ট, পি ফর প্রোগ্রামিং, এস ফর স্কেল, মাদ্রাজ ডেভেলপমেন্টাল চেকলিস্ট প্রোগ্রামিং স্কেল। আপা আপনি যে লিস্টটা ধরে আছেন না সেটার উপরেই লেখা আছে, সেটার উপরেই দেখেন লেখা আছে একদম উপরে হেডিংটা দেয়া আছে। দিদি এটা ফার্স্ট এডিশন 1975 এ, তার মানে কি সেই 75 সাল থেকে আপনাদের ইন্ডিয়া এটাকে ফলো করে? আর আমরা এটা কি জানি না। 1975 ফার্স্ট এডিশন হয়েছে। ফার্স্ট এডিশন মানেই কিন্তু স্ট্যান্ডার্ডাইজ হলো না। আচ্ছা আমি আমাদের হাতে ফার্স্ট এডিশন ওয়েট ফার্স্ট এডিশনটা লিখতে হয়, তার কারণ ফার্স্ট এডিশন করে আমার 1975 এ ফার্স্ট চেকলিস্টটাকে অ্যাপ্লাই করা হয়েছে বিভিন্ন এরিয়ার মধ্যে। কি কি এরিয়ার মধ্যে? একটা হচ্ছে হাই ইনকাম গ্রুপের মধ্যে, লোয়ার ইনকাম গ্রুপের মধ্যে, মিডল ইনকাম গ্রুপের মধ্যে, ছেলেদের ফিমেলের ওপরে, মেলের ওপরে, ফিমেল হাই ফাংশনিং, মেল হাই ফাংশনিং, এরকম সব বাচ্চার ওপর অ্যাসেস করে একটা রিপোর্ট করে একটা ডেটা কালেক্ট করে রেডি করে একটা জমা করতে হয়। পরে ওখানে কিছু মডিফাই করে সেকেন্ড এডিশন আছে। থার্ড এডিশনে গিয়ে যেরকম মেডিসিন গুলো টেস্টিং করে অ্যাপ্রুভ করে বার করতে হয়, চেকলিস্টও কিন্তু সেরকম অ্যাপ্রুভ করে বার করতে হয়। তারপরে সেটা কার্যকারী করবার জন্য দেওয়া হয়, তার আগে দেওয়া হয় না। ওই জন্য বলছি, আমি অনেক এর মুখে শুনেছি যে একটা চেকলিস্ট বানিয়ে নিয়ে সেই চেকলিস্টটায় কাজ করা হয়েছে, সেই চেকলিস্ট অনুযায়ী কাজ করা হয়েছে। বানাবে কি করে চেকলিস্ট? একটা চেকলিস্ট তৈরি করে বিভিন্ন বাচ্চার ওপর ওই চেকলিস্ট দিয়ে টেস্ট করা হয়, টেস্ট করিয়ে যদি তার এফেক্টিভ কার্যকারিতা প্রমাণ করতে পারি তখনই সেই চেকলিস্টটা অ্যাপ্রুভ হবে। 3টে বা 4টে বা কারো 7টা 8টা টেস্টিং লাগে, 7বার 8বার মডিফাই করতে হয় চেকলিস্টটাকে, তবে গিয়ে অ্যাপ্রুভাল আসে, আদারওয়াইজ আসে না। ভীষণ কঠিন জায়গা কিন্তু, বুঝতে পারলাম? এগুলো সব মাইলস্টোনের ওপর বেস করে হয়। ব্রেনের মাইলস্টোন যেরকম ভাবে বছরের পর বছর, 3 বছর থেকে 4 বছরে একটা মাইলস্টোন, 4 বছর থেকে 5 বছরে গেলে আরেক রকম মাইলস্টোন, এই সমস্ত চেকলিস্ট গুলো এই টোটাল মাইলস্টোনের ওপর ডিপেন্ড করে তৈরি হয়। 18 বছর পর্যন্ত ব্রেন ডেভেলপমেন্টাল পিরিয়ড যতদিন, ততদিন পর্যন্ত এই মাইলস্টোন গুলো মেজার করে তার উপর বেস করে এই চেকলিস্ট গুলো হয়। খুব বড় জায়গা, খুব কঠিন জায়গা এটা। বিএড মানে মাস্টার ডিগ্রি মানে এমএড আর বিএড এর লেভেলের কোর্স। আমার মনে হয় যেটা মিথিলা জানতে চাচ্ছিলেন, আমি শোন না, আমার মনে হয় জানতে চাচ্ছিলেন যে এটার কোনো আপডেটেড ভার্সন আছে কিনা। 75 এ করা, এটা কি এরপরে কি রিভাইজ হয়েছে? হ্যাঁ এটা রিভাইজ আমাদের হাতে যেটা আছে সেটা 1992 এরটা। হ্যাঁ 1975 থেকে টেস্টিং স্টার্ট হয়েছে, 1992 তে আপডেটেশন পেয়েছে যে এই চেকলিস্টটা এফেক্টিভ চেকলিস্ট। মানে কত বছর লেগেছে এই চেকলিস্টটাকে অ্যাপ্রুভ করতে, ভ্যালিডিটি চেক হয়েছে, স্ট্যান্ডার্ডাইজ করতে। দিদি ইউরোপ আমেরিকা কি এটা করে? ওরা কি চেকলিস্ট ইউজ করে? সমস্ত ধরনের চেকলিস্ট কি বললাম মাইলস্টোনের ওপর বেস করে হয়। ইউরোপ আমেরিকায়ও যে চেকলিস্টটা তৈরি করা হয় সেখানকার স্ট্যান্ডার্ডাইজড এরিয়া মেনটেন করে। দেখো
বাংলাদেশ এবং ইন্ডিয়ায় যে চেকলিস্টটা মেনটেন করা হয় সেটা যে স্ট্যান্ডার্ডের হবে, ইউরোপ আমেরিকায় সেই স্ট্যান্ডার্ডটা একটু অন্যরকম হবে, তাদের এনভায়রনমেন্টটা তো অন্যরকম, তাদের তাদের এটাও অন্যরকম, মাইলস্টোন গুলো অন্যরকম, মোটর ফাংশনিং গুলো এক হতে পারে, কিন্তু এডিএল ডেইলি লিভিং অ্যাক্টিভিটি গুলো কিন্তু আলাদা হবে, ওদের চেকলিস্টে ডিফার করবে। গ্রস মোটর ফাইন মোটরের এরিয়াটা এক হবে মোস্ট অফ, তোমার রিডিং রাইটিং এর এরিয়াটাও এক হবে, রিডিং রাইটিং ম্যাথমেটিক্স, কিন্তু এডিএল এর এরিয়া রিক্রিয়েশনের এরিয়া ওদের কিন্তু ডিফারেন্ট হবে, বুঝতে পারলাম? কিন্তু বেসিক্যালি ড্রেসিং এর এরিয়া ওদের কিন্তু ডিফারেন্ট হবে। আমাদের টাই নট বাঁধাটা ম্যান্ডেটরি নয়, কিন্তু আমার বাচ্চা যখন ইউরোপ আমেরিকায় টেস্টিং চেকলিস্ট পাবে সেখানে টাই নট বাঁধাটা ম্যান্ডেটরি। আমাদের টেবিল ম্যানার্সটা অতটা ম্যান্ডেটরি নয়, কিন্তু ওদের এডিএল এ যখন যাবে তখন টেবিল ম্যানার্সটা আরো কমপ্লিকেটেড হয়ে যাবে, বুঝতে পারলাম? হ্যাঁ বুঝেছি। কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ মোটামুটি যেহেতু আমরা একই ধরনের ইউজ করি, মানে মোটামুটি একই ভাবে আমাদের লাইফস্টাইলটা চলে মোস্ট অফ, তো সুতরাং আমাদের ক্ষেত্রে যেমন প্যান্ট বাঁধাটা নেসেসারি, তোমাদের ওখানে যারা লুঙ্গি ইউজ করো তাদের লুঙ্গি টাইট করাটা নেসেসারি, এই জায়গাগুলো কিন্তু হবে, মানে চেঞ্জেস হবে। আমাদের এখানে যেমন ধরো নামাজ পড়াটা ম্যান্ডেটরি নয়, তোমাদের ওখানে বাচ্চাদের নামাজ পড়াটা ম্যান্ডেটরি, এবং নামাজের যে ফরমেশনটা সেটাকে বাচ্চাকে ট্রেন করতে হবে, সেটা ম্যান্ডেটরি। এই সামান্য সামান্য চেঞ্জেস হবে, কিন্তু বাকি চেঞ্জেস গুলো খুব একটা হয় না, বুঝতে পারলাম? বুঝলে? বুঝেছি বুঝেছি দিদি। সুতরাং চেকলিস্টটা আগে ভালো করে শেখো, কি করে চেকলিস্ট ফলো করতে হয়, তবে তুমি যে কোনো চেকলিস্ট ইউজ করবে সবই দেখবে ওই মাইলস্টোন গুলোর উপর ডিপেন্ড করছে। সব চেকলিস্টে কিন্তু প্রায় একই কথা বলা আছে, সারা পৃথিবীর যে কোনো চেকলিস্ট, এম চ্যাটটা তোমাদের করাবো, এম চ্যাটটা তো ইন্টারন্যাশনাল চ্যাট চেকলিস্ট, তুমি সেটা দেখে বুঝতে পারবে ইন্টারন্যাশনাল চেকলিস্টেও কিন্তু প্রায় মাইলস্টোন গুলোর মধ্যে এরকম একই মাইলস্টোনের উপর কাজ করা হয় বলে দেখবে মোটামুটি প্রায় সিমিলারিটি রয়েছে ডোমেন গুলোর মধ্যে। এটা করে গিয়ে আমি চ্যাট করলে কিছু মনেই হবে না, মাত্র 21টা পয়েন্ট, আর তখন আরেকটু বেশি সফিস্টিকেটেড, এটি হচ্ছে ডিফারেন্স। মানে এমডিপিএসটাকে মানে ভারতবর্ষের জন্যই করা, বোঝা যায় যে তাদের চিন্তা ভাবনাটা এরকম। এই সোশ্যাল মানে আপনি দেখবেন যে, কারণ দেখো কাঁটা চামচ স্পুন ইউজ করে খেতে পারে কিনা সেটা আমাদের কাছে ম্যান্ডেটরি নয়, আমাদের আছে আঙুল দিয়ে ভাত মাখতে পারে কিনা, কিন্তু এটা যদি আমি বিদেশে যাই ইউরোপ আমেরিকায় আঙুল দিয়ে ভাত মাখতে পারবে না, ওদের সবসময় ফোক স্পুন ইউজ করতে পারে কিনা, ফোক স্পুন নাইফ ইউজ করবার জন্য যে মোটর এবিলিটি দরকার, যে স্কিল গুলো দরকার সেগুলো পয়েন্ট আউট করা আছে, বুঝতে পারলাম? জি দিদি একটু রিমাইন্ড করছি আপনাকে, সেটা হচ্ছে আজকে কিন্তু মানে 10th ক্লাস হচ্ছে, 10টা ক্লাস, তো মানে আপনার স্ট্র্যাটেজিক্যালি আর 10টা ক্লাস আছে, তো আপনি তাহলে বাকি ডোমেইন গুলো সেইভাবে তাহলে প্লাস আপনার টাস্ক অ্যানালিসিস আছে সেইভাবে দেখো একটা জায়গায় মিল আছে, হ্যাঁ একটা জায়গায় মিল আছে, কিরকম আমাদের এমডিপিএস এ আছে রুটি ছিঁড়ে ডালের মধ্যে চুবিয়ে খেতে পারে কিনা, তাই তো? বিদেশের যে কোনো এতে দেখবে যে সসে ডিপ করে খেতে পারছে কিনা, একই স্কিল, চুবিয়ে খাওয়া একই স্কিল, সেটা কেউ কি বলবে যে কোনো খাবার, ধরো যে কোনো ফ্রাইড বা চিপস সসে ডিপ করে খেতে পারে কিনা, কারণ ওদের খাওয়ার স্টাইলটা ওরকম। মানে এক কথায় একটা বাচ্চা তার নিজের সমাজ সংস্কৃতিতে কিভাবে টিকে থাকবে, কিভাবে চলবে, সেটি একটু শেখানো হয়েছে। দেখো সাউথে কিন্তু তুমি এমডিপিএস করতে গিয়ে দেখো সারা ভারতবর্ষের খাদ্য তালিকাকে মাথায় রেখে করা হয়েছে, ইডলিটাকে চাটনিতে ডিপ করে খেতে পারছে কিনা। রাইট রাইট। তোমরা কিন্তু ইডলি খাও না কেউ,
তোমরা কি করো, আমরা কি করি, ভাতের মধ্যে সবজি মেখে খেতে পারছে কিনা একটা পয়েন্ট আছে দেখো। আছে, সব একসাথে আছে। এটা তোমরাও ইউজ করো, আমরাও ইউজ করি। রুটি ডালে চুবিয়ে খাওয়া, তরকারিতে চুবিয়ে খাওয়া, তোমরাও ইউজ করছো, আমরাও ইউজ করছি। কিন্তু সাউথে কিন্তু এই জিনিসটা, ইডলিটাকে ডালে চুবিয়ে খাচ্ছে। এই চুবিয়ে খাওয়া এটা হচ্ছে মাইলস্টোন, সেটা যে কোনো খাবার হোক। আমি যদি ফিশ ফ্রাইও খাই বা ফিঙ্গার চিপসও খাই, সেটাকে আমি সসে ডিপ করে খেতে পারছি কিনা, সসে চুবিয়ে খেতে পারছি কিনা। আমার সস ম্যান্ডেটারি না, আলুর চিপস ম্যান্ডেটারি না, ইডলি ম্যান্ডেটারি না, রুটি ম্যান্ডেটারি না। ম্যান্ডেটারিটা কি, জিনিসটাকে কোনো লিকুইড বা সেমি লিকুইডের মধ্যে ডিপ করে তুলে খেতে পারছে কিনা। আঙ্গুলের ব্যবহার, তা আঙ্গুলের ব্যবহার একদম তাই। এর জন্য যে ফিঙ্গার এক্সারসাইজ দরকার, ফিঙ্গার মুভমেন্ট দরকার, কোঅর্ডিনেশন দরকার, ব্রেন, আই এবং মাউথ কোঅর্ডিনেশন। মানে কতটা তুলে মুখে দিলে ঝোলটা পড়বে না, সসটা পড়বে না, এই মেজারমেন্ট গুলো দেখা। বুঝতে পারলাম? বুঝলে? পরে ডোমেইনে যাবে নাকি? কতক্ষণ টাইম বাকি? টাইম আছে আপনার? না, আমি আমার ক্লাস পিছিয়ে দিচ্ছি। বলো। রাইটিং। দিদি, রাইটিং এর প্রথম পয়েন্ট হচ্ছে গ্রাবস চক, পেন্সিল অর ক্রেয়ন। পেন্সিল, চক, ক্রেয়ন যাই ধরুক, এই 3 জ চ্যাক এটাকে বলে। এই 3 আঙ্গুলে, এই 3 জ চ্যাক, এই দুটো আঙ্গুল এই ভেতরে থাকবে, হাতটা এরকম থাকবে, আর এই 3 আঙ্গুলে ধরবে। আর দেখো আঙ্গুলের ফোল্ড গুলো, এইখান থেকে এই ফোল্ডের পর্যন্ত এই যে ভাঁজগুলো, এই ভাঁজগুলো থাকবে পেন্সিল ধরার সময়। এটাকে 3 জ চ্যাক বলে। এর থেকে বেশি ফিঙ্গার গ্র্যাপসিং পড়ে লাভ নেই তোমাদের, এইটুকু জানলেই হবে তোমাদের কোর্সে এরম ভাবে পেন্সিল ধরতে পারছে কিনা। পরের পয়েন্ট, scribbles with chalk, pencil or crayon. বলো বাংলায়। scribbles, স্ক্রিবল করতে পারছি না। স্ক্রিপল করা মানে কি, ঘষা, মানে আঁকিবুকি করা আর কি, এরকম কিছু। ঘষা। ঘষাটা কি, আঁকিবুকি কেন কাটাবো? হ্যান্ড মুভমেন্ট রেডি করবার জন্য আঁকিবুকি কাটাবো। বাচ্চা কিভাবে আঁকিবুকি কাটতে পারে? একটা হচ্ছে আপ ডাউন মোশনে, ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর, এরকম ভাবে আঁকিবুকি কাটবে। আরেকটা কি করবে, লেফট টু রাইট, লেফট টু রাইট মোশনে, বাঁ দিক টু ডান দিক, বাঁ দিক টু ডান দিক, আঁকিবুকি কাটবে। আরেকটা কি করবে, ফুল রাউন্ড মোশন, হাতটাকে পুরো ঘোরাবে। প্রথম এইটা আপ এন্ড ডাউন মোশন ডেভেলপ করাতে হবে আঁকিবুকি কাটিয়ে পুরো পাতা জুড়ে। আমরা রং করাই বাচ্চাদের, বলি না খাতা জুড়ে রং কর। এই খাতা জুড়ে রং করা মানে কি, বাচ্চাদের কালার করানো খুব দরকার। কালারটা বাচ্চাদের ভালো লাগে, ভালো লাগার জিনিস, আর ওই জিনিসটাকে ব্যবহার করে আমরা হ্যান্ড মুভমেন্ট গুলো রেডি করব, তৈরি করব। এটা হচ্ছে আমাদের কালারের উদ্দেশ্য। একজন টিচার সারাদিন রং করায়, শুধুই রং করাতে আসে, এইটা বললে চলবে না, রং করাতে হবে। এই আপ ডাউন মোশনটাকে ডেভেলপ করতে হবে, লেফট রাইট মোশনটাকে ডেভেলপ করতে হবে। যখন ইন্ডিপেন্ডেন্টলি একটা খাতা পুরো জুড়ে বাঁ দিক থেকে ডান দিক করে রং করে দিতে পারবে সমানভাবে, তখন আমি শেখাবো সার্কেল করা, সার্কেল করে 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 খাতাটাকে রং করা, পুরো একটা পাতা ভরা। তবে আমার হ্যান্ড ডেভেলপমেন্ট হবে। আগে পেন্সিল চক ধরতে পারবে, তারপরে এই হ্যান্ড ডেভেলপমেন্ট, এই স্ক্রিবলিং গুলো করতে পারবে। এবার বলবে চৈতালি দি আমি আগে পেন্সিল ধরা অভ্যেস করাই, তারপরে ঘষা অভ্যেস করাবো। সেটা যদি বলো তাহলে গন্ডগোল। আমি 1 আর 2 দুটোকে একসাথে পাঞ্চ করে ক্লাস করব। পেন্সিল ধরে ঘষাতে হবে, তার মানে দুটো গোল নিলাম। বুঝতে পারলাম? পেন্সিল ধরা শেখালাম, তার সঙ্গে কি স্ক্রিবলিং করা শেখালাম, তাহলে দুটোকে একসাথে গোল নিয়ে কাজ করলাম। পরের পয়েন্ট বলো।
grasp chalk, pencil or crayon for writing with thumb, index finger and middle finger. একটু আগেই বলেছি এই 3 জ চাকে থাম, ইন্ডেক্স আর মিডল ফিঙ্গারের এই সমন্বয়ে পেন্সিলটা ধরবে। দিদি 1 নম্বর পয়েন্টের সাথে তাহলে পার্থক্য কি? মানে 1 এক নাম্বার পয়েন্টে যখন প্রথম বাচ্চা ধরবে তখন এত পারফেক্ট মোশনে আসবে না, তখন এই আসবে, এই আসতে পারে, বুঝতে পারছো? 3 ফিঙ্গারই ধরছি, এই আসবে, এই আসতে পারে, দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ? শুনতে পাচ্ছি না আমি, হ্যাঁ কি না বল? দেখতে পাচ্ছি দিদি। এইভাবে ধরবে বা এইভাবে ধরবে প্রথমে 1 নম্বরে, তারপর আস্তে আস্তে ওর পশ্চার রেডি হয়ে গেল, এই 3 জ চাকে ধরবে। প্রথম এই 3 আঙুলে ধরা প্র্যাকটিস করালেই দেখবে এইরকম ভাবে ধরছে, এই ফোল্ড আসবে না। আমার আঙুলে দেখো কোনো ফোল্ড নেই, বাচ্চা এরকম ভাবে ধরে রং করছে। দেখতে পাচ্ছি না। যখন দেখতে পাচ্ছ? না, এবার দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনার ভিডিওটা দেখতে পাচ্ছি না আমি। সবাই দেখতে পাচ্ছ? আমি তো পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। দিদি আমরা পাচ্ছি দিদি, এখান থেকে বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে। প্রথমে বাচ্চা দেখো এরকম ভাবে ধরবে, কোনো ফোল্ড নেই আঙুলে, শুধু এই একখানা ভাঁজ, এই ভাঁজগুলো নেই। আর 3 নম্বর পয়েন্টে যখনই আসবো, 3 নম্বর না 4 নম্বর, 3 জ চাকে ধরছে, এই দেখো বুড়ো আঙুলে এখানে একটা ভাঁজ পড়েছে, এই আঙুলে এই মাঝখানে একটা ভাঁজ পড়েছে, এই আঙুলে একটা ভাঁজ পড়েছে, দেখো দেখতে পাচ্ছ? ভাঁজগুলো দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছি না। জি দিদি পাচ্ছি। এই কেউ একজন ছবি তোলে না, ছবি তুলে পোস্ট করে দাও, উনি ও দেখতে পাচ্ছে না। ছবি তুলেছো? তুলেছি, পোস্ট করে দাও গ্রুপে। এরকম ভাবে পশ্চারে ধরতে পারবে ঠিকঠাক, প্রথম অবস্থায় 3 আঙুলে ধরতে পারবে, এরকম ভাবে ধরলেও হবে, ভাঁজ না করেও চলবে। দেখো আমার কোনো আঙুলে ভাঁজ নেই, প্রথম পয়েন্ট কোনো আঙুলে ভাঁজ নেই, পরের পয়েন্ট এই ভাঁজ ডেভেলপ হলো। বলো তফাৎ বুঝলে? বুঝতে পেরেছি দিদি। বলো। পরের পয়েন্ট, traces with pencil or crayon along a 3-inch straight line. ট্রেস করতে পারবে 3 ইঞ্চ স্ট্রেট লাইন, 3টে পুটকি ডট দিয়ে দিলে বা 3টে টিপ রাখলে, একটা টিপ থেকে আরেকটা টিপ যোগ করা। স্ট্রেট লাইন করতে পারো, স্ট্রেট লাইনে যোগ করতে পারে, ওপর থেকে নিচে স্ট্রেট লাইন করতে পারে, লেফট টু রাইট করতে পারে। আমি প্রথমে প্রেফার করব ওপর থেকে নিচে যোগ করতে। ওপর থেকে নিচে করলে সুবিধাটা কি হবে শুনতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ দিদি শুনতে পাচ্ছি। থেকে নিচে করা মানেই 1 লেখা শিখে গেল। পেন্সিল রাখো, নিচে নামাও মানেই 1 লেখা শিখে গেল, ট্রেস করে ফেললো। এই যেই 1 লেখা শিখে গেল তখন একটা 1 লেগ, মাথার উপরে একটা স্লিপিং লাইন দে, এই যে বাঁ দিক থেকে ডান দিকে যে লাইনটা কাটা শিখিয়ে দিলাম, পায়ের কাছে একটা বাঁ দিক থেকে ডান দিকে লাইন কাটা শিখিয়ে দেয়, কি লিখলে আই হয়ে গেল। তার মানে একসাথে 2-3টে গোল নিয়ে তোমরা কাজ করতে পারবে যদি এই মেজারমেন্টে করো। প্রত্যেকটা ক্যালকুলেশন আছে, একটা অঙ্কের বাইরে নয়। এই অ্যাসেসমেন্ট প্রত্যেকটা ক্যালকুলেশন আছে, প্রত্যেকটা একদম অঙ্কের মতো স্পেসিফিক ক্যালকুলেশনে ফেলে কাজগুলোকে তুলে নিতে হবে, খুব ফাস্ট উঠবে, না হলে অনেক দেরি হবে। পরের পয়েন্ট বলো। Colors within lines. লাইনের মধ্যে কালার করতে পারে। প্রথম যখন তুমি রং করাচ্ছ
স্ক্রিবলিং করাচ্ছ, পুরো পাতা জুড়ে করবে। এবার পাতা জুড়ে করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। 1 বছর পরে বা 6 মাস পরে তুমি ওই পাতা জুড়ে আর করতে দেবে না, তখন একটা গোল করে দেবে, সেই গোলের মধ্যে ভর। তার মানে কি, হ্যান্ড মুভমেন্ট আমার রেডি হয়ে গেল বড় বড় করে। তারপর সেটা শেখাবো। বুঝতে পারলাম? শুনতে পারলাম না। জি দিদি পেরেছি, কিন্তু বাচ্চাকে শিখাইতে পারবো কিনা। 100% পারবে। যাতে শেখাতে পারো সেটা তো আমি শিখিয়ে দেবো, আবার চিন্তা করছো কেন? বলের পয়েন্ট। Copies with a pencil, a vertical, a horizontal, or a diagonal line. পেন্সিল দিয়ে ভার্টিক্যাল লাইন, হরাইজন্টাল লাইন, ডায়াগোনাল লাইন কপি করতে পারবে। আরেকটা লাইন দেখে। কপি মানে কি, ওপরে তুমি লাইনটা এঁকে দিলে, ভার্টিক্যাল লাইন আঁকো, হরাইজন্টাল লাইন আঁকো, যাই আঁকো, সেটা দেখলে ঠিক সেরকম কপি করে দেবে। দিদি কপি মানেই দেখে করা। বলো দিদি, বলো। আমার ছেলে তো লিখতে পারে বুঝছেন, এখন কথা হচ্ছে যে ওর মানে পেন্সিল ধরাটা একদম মানে খুব সফট, মানে পেন্সিল পড়ে যাবে হাত থেকে, কিন্তু মানে স্কুলে পড়েছি তো তো মোটামুটি লেখাটা শিখেছে। এখন আমি একটু দেখাতে চাচ্ছিলাম যে ওর পেন্সিল ধরা ঠিক আছে কিনা, বা এটা আরো কিভাবে লেখার ভিডিও সহজে- একটা করে পাঠাও, গ্রুপেই পাঠাও, দেখবো। পেন্সিলটা ধরছে সফট, হাত থেকে পড়ে যাচ্ছে তাই, তাহলে মানে ও প্রেসার সফটলি ধরছে, মানে খুব পুশ করে মানে চাপ দিয়ে লেখাটা লিখতেছে না, ও লিখতে পারে কিন্তু সে মানে খুব তোমার চাপ দিয়ে দেখো, লিখছে না। তোমার এই 3 নম্বরে লিখতে পারে, কি করে পারবে? যদি পেন্সিলটাকে ব্যালেন্স না করে ধরতে পারে, ধরে, তাহলে লিখবে কি করে? তোমার 3 নম্বরে পেন্সিল ফোল্ড যখনই তৈরি হবে তখনই তো শক্ত করে পেন্সিল ধরতে পারবে। তোমরা এরকম ভাবে ধরো তো, নরম করে ধরবে, এরকম ভাবে পেন্সিল ধরবে যখন, তখন নরম করে ধরবে। 1 নম্বর পয়েন্ট। যখন প্র্যাকটিস করি 1 নম্বর থেকে 3 নম্বরে চলে আসবে, এই ফোল্ড গুলোকে ডেভেলপ করবে, তখনই তো শক্ত হয়ে ধরবে। ব্যালেন্স গুলো এই আঙুলে রাখবো আর বাকিগুলো এরকম শক্ত করে দেবো, পেন্সিলটা এমনি শক্ত হয়ে যাবে। তারপরে তো আমি তোমার কালার উইথ ইন দ্য লাইন করাবো। পেন্সিল শক্ত মুভমেন্টটাকে আমার মাথায় বসে যায়, এরকম ভাবে শক্ত করে ধরতে হয়, তবে পেন্সিল পড়বে না। লেখা তো অনেক পরে আসছে। তার মানে দেখো, স্কিল আমরা টপকে গিয়ে বাচ্চাকে শেখানোর চেষ্টা করছি, তার মানে আমরা মাইলস্টোনকে অ্যাভয়েড করে কাজ শেখানোর চেষ্টা করছি। একটা মাইলস্টোন ডেভেলপ না করে আরেকটা মাইলস্টোনে যাওয়া যায় না, অসম্ভব। অসম্ভব। তুমি 1 নম্বর সিঁড়িতে পা দিয়ে 2 নম্বর 3 নম্বর টপকে 4 নম্বর সিঁড়িতে উঠতে পারবে? উঠতে গেলে তো পড়ে যাবে। না দিদি, এখন স্কুলে পড়েছি, স্কুলে শুরু করেছে তো ওই হিসাবে স্কুল থেকে শুরু করেছি এই জন্য, কিন্তু আমি লেখা যা এত করেছি। স্কুল নয়, তারা তো জানে না মাইলস্টোনটা কি। কত বড় সর্বনাশ দেখো। আমি যদি মাইলস্টোন না জানি, আমি কিন্তু ওইটার উপর কাজই করব না, কিন্তু মাইলস্টোনটাকে অ্যাভয়েড করে কি চলা যাবে? তাহলে তো আমার জাম্প কেটে সিঁড়িতে উঠতে হবে 4-5টা, উঠতে গিয়ে পড়ে যাবো, হোঁচট খাবো, অ্যাক্সিডেন্ট হবে। মানেটা বোঝো। আচ্ছা দিদি, দেখাতে পারি কিনা, হ্যাঁ একটু দেখাই। তুমি ভিডিও করে আমাকে পাঠাও, এখন দেখলে বুঝতে পারবো না, তুমি ভালো করে ভিডিও করে পাঠাও। পেন্সিল চেঞ্জ করব কি তোমার প্রেসার হাতে অন্য কিছু করাবো সেটা দেখতে হবে, না হলে একটা সময় স্কুল শুনতে হবে, স্কুলেই বলবে যে আপনার বাচ্চা পেন্সিল ধরে লিখতে পারে না, পেন্সিলটা হাত থেকে পড়ে যায়, 1 পাতা 2 পাতা লিখতে পারে না বেশিক্ষণ। প্যারেন্ট টিচার্স মিটিং এটা শুনতে হবে। কেন ধরতে পারছে না? এ কিন্তু নর্মাল টিচার এই কেন ধরতে পারছে না এই জায়গাটা নিয়ে ভাববেই না, পারছে না বলে ছেড়ে দেবে, আপনারা ধরান কষ্ট করে।
খুব মানে মাথায় রাখো, এখন কাঠ ধরে চন্দন পাটা ঘষাতে হতে পারে। তোমার বাচ্চার যদি হ্যান্ড প্রেসার ডেভেলপ করাতে হয়, হ্যান্ড প্রেসারটাকে ডেভেলপ করাতে হবে। কিভাবে করাতে হবে সেটা দেখলে পরে বুঝবো, তার আগে বুঝবো না। ঠিক আছে, আমি তাহলে চন্দন একটা ভিডিও ঘষে করে না পাঠিয়ে দিও। পাটার মধ্যে, ওই চন্দনটাকে ঘষে 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 ওটা বার করতে হবে। তার কি ওটাতে হ্যান্ড প্রেসার তৈরি হবে। ওটাও করতে পারো। পেন কালার কে উইদিন দা লাইন কালারটাকে এক পাতা পুরো ঘষে 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 কালারটাকে সেট করতে পারো, হ্যান্ড প্রেসার তৈরি হবে। তবে হ্যান্ড প্রেসার না তৈরি হলে পেন্সিল শক্ত করে ধরতে পারবে না বাচ্চা। পরের পয়েন্টে আসো। পরের traces, circles and semicircles. সার্কেল এবং সেমি সার্কেল কে ট্রেস করতে পারবে। পরের পয়েন্ট, একটা সার্কেল এঁকে দিলে সেটাকে দেখে আঁকতে পারবে, সেমি সার্কেল এঁকে দিলে দেখলে আঁকতে পারবে। এগুলো কখন হবে? যখন আমার পেন্সিল হোল্ডিংটা প্রপার আসবে, হ্যান্ড প্রেসারটা প্রপার আসবে। অনেকে লিখতে লিখতে রিস তুলে দিয়ে এরকম ভাবে লেখে, এটা রং পশ্চার। এরকম হলে কোনোদিনও সেন্টেন্স লিখতে পারবে না বাচ্চা। রিসটাকে এরকম চেপে এই মুভমেন্টে লিখতে হবে, এই মোশনে লিখতে হবে। বিভিন্ন টেকনিক আছে, এই টেকনিক গুলো ডেভেলপ না করে দিলে মুশকিল হয়ে যাবে। আমার বাচ্চা নর্মাল হলে এই টেকনিক গুলো কি ইমিটেট করে শিখবে। যদি স্পেশাল বাচ্চা হয়, ওর ইমিটেশন স্কিল থাকবে না, ও এটা কিন্তু ইমিটেট করে শিখতে পারবে না। ওকে থ্রু মোটর বসাতে হবে ব্রেনে, তারপরে ও কিন্তু ফিল করতে পারবে, বুঝতে পারবে, লিখতে পারবে। পরের পয়েন্ট বলো। Traces geometric shapes, that is square, rectangular, triangle. আগে ট্রেস করতে পারলে একটা শেপ, তারপরে সবগুলোকে দেওয়া হবে। আগে সিঙ্গেল শেপকে ট্রেস করতে পারবে, পরে সবগুলোকে ট্রেস করতে পারবে। পরের পয়েন্ট, তার মানে কি আমাকে সিঙ্গেল সিঙ্গেল করে স্টেপ গুলোকে আগে শেখাতে হবে। স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, এই সিঙ্গেল শেপ গুলোকে আগে মোটরে বসাতে হবে, তারপরে পরের স্টেপে আমরা যাব যে একসাথে সবগুলোকে ট্রেস করতে দেব, পরপর করতে পারবে। কিন্তু একটাই সার্কেল ট্রেস করা শিখিয়ে দিয়ে ওর কাছে যদি আমি রেক্ট্যাঙ্গেল ট্রেস করা এক্সপেক্ট করি, তাহলে আমার এক্সপেকটেশন হবে ভুল। পরের পয়েন্ট, Traces 3-letter functional words. যে 3 লেটার ফাংশনাল ওয়ার্ড আমি রিডিং এ করালাম, সেই 3 লেটার ফাংশনাল ওয়ার্ড ট্রেস করে লিখতে পারবে। পরের পয়েন্ট, দিদি ফাংশনাল ওয়ার্ড ABCD ধর লিখতে পারছে, কিন্তু ওকে কখনোই এবিসিডি রেক্টাঙ্গুলার ওয়ার্ড না, এবিসিডি ওয়ার্ড লেটার দিদি, মানে তোমাকে লেটার ফাংশনাল লেটার বলেছে না ফাংশনাল ওয়ার্ড বলেছে? দেখো ফাংশনাল ওয়ার্ড। তা দিদি তাহলে আমার কোশ্চেনটা ছিল হচ্ছে যে যদি এরকম লেটার লিখতে পারে কিন্তু সে রেক্টাঙ্গেলটাকে ট্রেস করতে পারে না, তাহলে তাকে আগে ওইটাকে এক্সপোজার অবশ্যই দিতে হবে। মানে এক্সপোজ দেয়ার হয় নাই দেখেই নিশ্চয় পারে না। একদম তাই, ওটা এক্সপোজার পাইনি ট্রায়াঙ্গেল শেপ, সার্কেল শেপ ট্রেস করবার। ওটাকে ওকে করাও, একবার করালে বা দুবার করালেও শিখে যাবে। ওটা নট এক্সপোজারের জন্য হয়েছে, পারেনি। আচ্ছা, এখন হচ্ছে ট্রেসেস 3-letter ফাংশনাল ওয়ার্ডস ট্রেস করতে পারবে। দিদি দিদি বলো। আমার মেয়ে ওই যে শেপ বসানো, সার্কেল, তারপর রেক্টাঙ্গেল, ট্রায়াঙ্গেল, এগুলা ও মানে তুলে আবার যে ঠিক ওই সব জায়গায় বসাইতে পারি। মাঝে মাঝে দুই একটা বলতে পারে, যেমন সার্কেল বলতে পারি, তারপর ফ্লাওয়ার এটা বলতে পারে, কিন্তু ওই সবগুলা বলতে পারে না, এখনো বলতে পারে না, বুঝে বলতে পারে না। সার্কেলটা শুধু বলতে পারে, কিন্তু শেপটাও আমি দেখলাম যে কোনো শেপ একবার যদি তুলে আবার ঠিক ওই জায়গাটায় বসাইতে পারি।
এটাও একবার দুবার দেখলেই পারে। যেমন অ্যাপেলের ছবি বা অ্যাপেল একটা কাঠের মধ্যে একটা অ্যাপেল, ওইটা তুলে হাত দিয়ে তুলে আবার ঠিক ওই জায়গাটাই বসাইতে পারে, কিন্তু বলতে পারে না, শেপটা চিনে। আসলে তো আমরা ওই ফরমেশনটা দেখে বসাচ্ছে। হ্যাঁ দেখে বসাচ্ছে। আর যদি চিনতে হয় তাহলে সব রকমের শেপ গুলো 4-5টা করে মাটিতে ফেলে দাও। সার্কেল 4টে, ট্রায়াঙ্গেল 4টে, রেক্ট্যাঙ্গেল 4টে। এবার ওকে বলো সার্কেল শেপ গুলো তুলে দিতে। ও তুলে আবার ঠিক জায়গা মতোই বসায়। আমি তো তোমাকে স্টেনসিলে করতে বলিনি, স্টেনসিলে বলিনি, একটা মাউন্ট বোর্ড বা শক্ত পিচ বোর্ডে 4টে সার্কেল, 4টে ট্রায়াঙ্গেল, 4টে স্কোয়ার, 4টে স্টার এরকম বানাও। বানিয়ে এক একটা মানে সার্কেলটা হয়তো রেড কালারে করলে, স্কোয়ারটা হয়তো ব্লু কালারে করলে, স্টারটা হয়তো গ্রিন কালারে করলে, এরকম একটা করো, কালার করো। এবার ওগুলো ফেলে দাও মাটিতে সবগুলো একসাথে, 3-4 12টা বা 15টা। এবার যে কোনো একটা শেপকে তুলতে বলো, সার্কেল যতগুলো সার্কেল আছে ওগুলোর মধ্যে থেকে বেছে বেছে তুলে রাখ। তাহলেই তুমি বুঝতে পারবে যে ও প্রপার শেপটা চেনে কিনা। সার্কেল বলবে, সার্কেল তুলবে। মোট কথা নাম বলবো, যেটা তুলবে ওটার নাম বলবো, ও তাই তো নামই তো বলবে। ও ওই আউটলাইনটা দেখে জায়গাটা বসাচ্ছে, বসাতে পারছে মানে ও আউটলাইনটা মেজার করে বসাতে পারছে। মেজার করতে পারে আউটলাইনটা, মানে শেপটা চেনে না। না শেপটা চিনে না, বলছি তো মেজার করতে পারে, ওই আউটলাইন বর্ডার লাইনটা মেজার করে ওর কাজ করে নিচ্ছে। তার মানে কি ওই টেকনিকটা আমার এখন তো দরকার নেই বর্ডার লাইন মেজার করার। বুঝতে পারলাম, আমাকে শেপ চেনাতে হবে। তাহলে আমি বছরের পর বছর ওই বর্ডার লাইন মেজার করে ওকে শেপ চেনালাম না, এটা তো আমার টাইম ওয়েস্ট করছি। এর জন্যই তো দরকার গোল নিয়ে 3 মাস 4 মাস অন্তর অন্তর শেখানো। 4 মাসের মধ্যে কাজটা টার্গেট রাখতে হবে, তুলে দিতে হবে। দিদি আমরা কি আপনার কাছে এই সুবিধাটা পাবো যে 3 মাসে আমার বেবিটাকে কি কাজ করাবো? সেটা তো অবশ্যই আমাদের ওই যে এমডিপিএস ট্রেনিং এর মধ্যে অ্যাসেসমেন্ট করার পরে। তোমরা অ্যাসেসমেন্টই শেষ করছো না, কি করে পাবে? ওই অ্যাসেসমেন্ট করার শিখতে হলে তো পর ফার্স্ট অ্যাসেসমেন্ট শেষ করতে হবে। হ্যাঁ অ্যাসেসমেন্ট করার পরই তো ওটা আপনি আমাদেরকে করে দিবেন, আমরা তো নতুন, আমরা বুঝি না। তাড়াতাড়ি অ্যাসেসমেন্ট করো, এগুলো করতে হবে তো। আচ্ছা যাই হোক দিদি, আমাদেরকে কিভাবে করতে হবে গাইডলাইনটা শুধু দিয়ে দিবেন, আমরা ওইভাবে আর কি পরেরটা করো, কি করে করতে হবে বলে দেবো। আচ্ছা। copies his name. বাংলায় বলো। নিজের নাম কপি করে লিখতে পারবে। নিজের নাম কপি করতে পারবে, যেরকম ভাবে লেখা আছে ওই নামটা দেখে ও লিখতে পারবে। Writes his name readably with initials or father's name with no example to look at. বলো, বাংলা বলো। নিজের নাম অথবা বাবার নাম কি দেখে? ইনিশিয়াল দেখে। ইনিশিয়ালটা কি? নিজের নামটা কপি করে যখন শিখে ফেলবে তখন নেম বলে লেখা থাকবে, ওই জায়গাটা নিজের নাম লিখতে হবে। বাবার নামটা কপি করে লিখতে শিখে যাওয়ার পরে ফাদার্স নেম বলে যেখানে লেখা থাকবে তার পাশেও বাবার নামটা লিখে ফেলবে মনে করে করে। পরে copies a printed sentence readably. কোন প্রিন্টেড সেন্টেন্সটাকে কপি করতে পারবে যেটা পড়ার যোগ্য। যেমন ধরো দিস ইজ এ ম্যাট লেখা রইলো, সেইটা দিস একটু ফাঁকা দিয়ে ইজ, তারপর একটু গ্যাপ দিয়ে এ, তারপর একটু গ্যাপ দিয়ে ম্যাট, এরম ভাবে লিখতে পারবে, তাহলে এটা রিডেবল রাইটিং হবে। এখানে আসছে রিডেবল রাইটিং করাতে গেলে প্রথম থেকে হাতের লেখাটার উপর খেয়াল রাখতে হবে।
যখন লেটার লেখাচ্ছি প্রত্যেকটা লেটার যাতে ফরমেশন ঠিক থাকে সেই জায়গাটা আমায় খেয়াল রাখতে হবে। যেরম বাচ্চা লিখে ফেলছে তাকে ওই জায়গাটাই অ্যাপ্রিসিয়েট করে ভুল করে ফেলি আমরা। যতক্ষণ না ঠিক লেখা হবে একটা লেটার ততবার মুছে মুছে আবার করতে হবে, আমরা কেউ করি না। পরের পয়েন্ট, writes address and phone number readably. কতটা জরুরি ফোন নাম্বারটা ভাবতে পারবে না লিখতে পারে। বাচ্চা বাই চান্স কোথাও হারিয়ে গেল, নিজের বাড়ির অ্যাড্রেসটার ফোন নাম্বারটা লিখতে বা বলতে না পারলে বিপদের শেষ থাকবে না। সুতরাং আমার অনেকেই বলো আমার বাচ্চার পড়াশুনো করানো দরকার নেই, এই কথাটা যারা ভাবো যারা বলো মাথা থেকে বার করে ফেলো। পড়াশুনো করানোর দরকার আছে, খুব এসেনশিয়াল, না হলে পদে পদে বিপদ। বলো পরের পয়েন্ট। এটা হচ্ছে copies a paragraph readably with punctuations on or to a sheet of lined paper, writing on the lines. বলো বাংলা বলো। একটা প্যারাগ্রাফ কপি করতে পারবে পাংচুয়েশন মার্ক সহকারে, দাড়ি কমা সেমিকোলন জিজ্ঞাসা চিহ্ন সমস্ত সহকারে একটা কপি করতে পারবে, প্যারাগ্রাফকে কপি করতে পারবে। শুধু তাই না, রিডেবল রাইটিং হবে কপিটা, যাতে পড়বার যোগ্য হয়। writes functional dictated words readably. ফাংশনাল ডিক্টেটেড ওয়ার্ড, তুমি যে ডিকটেশনটা দেবে সেই ডিকটেশনটা নিয়ে লিখতে পারবে এবং লেখাটা পড়বার উপযুক্ত হবে। দিদি এই ডিকটেশনটা ফোন নাম্বারও হতে পারে, আমি যদি বলি যে আমাদের ফোন নাম্বারটা লিখো, সেটাও তো একটা ডিকটেশন হলো। ফোন নাম্বারটা ওয়ার্ড হলো না। আচ্ছা, তোমার কিন্তু গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ এবার বুঝতে পেরেছি দিদি। হবে ওয়ার্ড ডিকটেট করে, ওয়ার্ড ডিকটেট করলে সেটা লিখতে পারবে। ডিসাইড করবে কি শেখাবে, শেখাতে চাইছো। তুমি যদি ডিসাইড করো ওয়ার্ড শেখাবে তাহলে তুমি ওয়ার্ড নিয়েই ভাবতে হবে। যদি তুমি ডিসাইড করো আমি লেটার শেখাবো তখন ওই লেটার নিয়েই ভাবতে হবে। তুমি সবগুলো একসাথে গুলিয়ে ফেলছো। কি শেখাতে চাইছো, বাচ্চা কোন লেভেলে আছে ঠিক তাকে সেই লেভেলে শেখাতে হবে। বাচ্চার লেটার লেভেলে আছে, তুমি ওয়ার্ড শেখাতে যাচ্ছ বা শেখানোর জন্য তুমি গোল নিয়েছো, সেটা কিন্তু ভুল। বাচ্চার লেটার তোমার লেভেল অনুযায়ী তুমি বাচ্চাকে অ্যাসেস করবে না, বাচ্চার অনুযায়ী কাজ করতে হবে, না হলে তোমার স্ট্র্যাটেজি ভুল, বাচ্চা শেখাতে পারবে না তুমি। ম্যাক্সিমাম যারা বলে আমি বাচ্চাকে শিখিয়ে উঠতে পারছি না, তাদের এই স্ট্র্যাটেজি প্ল্যানিং এ ভুল হয়। স্পেসিফিক কি শেখাতে যাচ্ছি দেখো, রুমানার মুখ থেকেই বেরোলো যে স্টেনসিলের মধ্যে আমি শেপটা বলতে পারি, বাচ্চা বুঝিয়ে দেয়, বসিয়ে দেয় শেপটা। তার মানে এই নয় বাচ্চা শেপ চেনে। আমরা কিন্তু আপাত দৃষ্টিতে ভেবে নিয়েছি বাচ্চা শেপ চেনে, তার মানে কি আমার অবজারভেশন ক্লিয়ার ছিল না। বাচ্চা কিন্তু শেপ চেনে না, বাচ্চা কিন্তু ওই বর্ডার লাইন অনুযায়ী আউটার লাইনটাকে ফলো করেছে স্পেসিফিক, তাই ওটা বসিয়েছে। এটা হচ্ছে ব্যাপার। বলো পরের পয়েন্ট। এখানে স্পেশাল এডুকেশন বছরের পর বছর বাচ্চার ওপর এক্সপেরিমেন্ট করে যাই।
কেন দরকার একজন স্পেশাল এডুকেটরের এই অবজারভেশনটার জন্য? কেন দরকার ট্রেনিং? আমি শিখিয়ে উঠতে পারবো না যতক্ষণ আমি ট্রেন্ড হব। তোমাদের চোখ খুলবে না যতক্ষণ না তুমি ট্রেনিংটা পেলে। চোখ খুলেছিল? কিভাবে ভাবছো দেখো, উইদাউট ট্রেনিং এর ভাবনা চিন্তা দেখো, কোনটা ওয়ার্ড লেভেল কোনটা লেটার লেভেল বুঝতে পারছি না। আজকে ট্রেনিংটা করার পরে আমি বুঝতে পারবো। এই যে ম্যাম বারবার বলছে কোন লেভেলে আছে, ওয়ার্ড লেভেল না লেটার লেভেল, আজকে কিন্তু তোমাদের দৃষ্টিটা খুললো বাচ্চাটা ওয়ার্ড লেভেলে আছে না লেটার লেভেলে আছে। একবার বোঝার চেষ্টা করা। যদি বুঝতে না পারো তখন হাজারবার ফোন করবে, ম্যাম আমি বুঝতে পারছি না, এটা বলুন তো ওয়ার্ড লেভেলে না লেটার লেভেলে। এই হচ্ছে ট্রেনিং। যদি প্রথম বুঝতেই না পারতে কাউকে জিজ্ঞেস করবে না। এই লেভেলটা জানোই না তো কোনটা ওয়ার্ড লেভেল কোনটা লেটার লেভেল। আজকে যখন তোমাকে বারবার ধরিয়ে দিচ্ছি, আজকে তুমি বুঝতে পারছো হ্যাঁ ওয়ার্ড লেভেলটাও দেখতে হবে লেটার লেভেলটাও দেখতে হবে। আজকে তোমার মনে প্রশ্ন আসবে, এর জন্য ট্রেনিং দরকার হয়। দিদি আমরা তো প্রথমে ওয়ার্ড লেভেলটা করব দিদি। আমরা তো আগে দেখো তোমার বাচ্চা ওয়ার্ড লেভেলে আছে না লেটার লেভেলে আছে। আমার বাচ্চা তো মাত্র কথা বলা শুরু করছে। তাহলে ওয়ার্ড লেভেলে নেই, তুমি ওয়ার্ড লেভেল করতে গেলেই গন্ডগোল হবে। তাহলে ও কোন লেভেলে আছে আমি তো সেটাই বুঝতে পারি না। এটা ধরে দেখতে হবে। তুমি ছবি পাঠাও, তুমি কি লেখা লেখাচ্ছ সেই লেখার একটা ভিডিও করে পাঠাও। ও তো এখন শুধু ওই যে লম্বা লম্বি দাগ, ওই পেন্সিল ধরতে পারে, লম্বা করে দাগ দিতে পারে, এইটুকুই পারে। তাই পারো না? আচ্ছা ঠিক আছে, যাই করাচ্ছ তাই পাঠাও। আচ্ছা ঠিক আছে। পরের পয়েন্ট পড়ো। রাইট তোমরা অ্যানসার নিজেরা শিখবে তো, ডিসকাস করবে যে এইভাবে পারে, এইটুকু পারে। সবাই ভিডিও গুলো দেখো, বাচ্চাটা কতটা পারছে কি পারছে, সবার দৃষ্টিতে কিছু না কিছু পড়বে। দিদি রাইট সে শর্ট সেন্টেন্স। আমার বাচ্চা হ্যালো শর্ট সেন্টেন্স লিখতে পারবে। একটা কথা ছিল, লেটার লেভেল ওয়ার্ড লেভেল চলে গিয়ে এবার আমরা ঢুকছি সেন্টেন্স লেভেলে। শর্ট সেন্টেন্স কে লিখতে শেখাচ্ছি। পরের পয়েন্ট, একটা স্টেপ ভাঙলে চলবে না, প্রত্যেকটা স্টেপ অনুযায়ী করতে হবে, সিঁড়ির ধাপ। Write answers readably to questions after reading a paragraph. একটা প্যারাগ্রাফ পড়ে সেখান থেকে যে কটা কোশ্চেন দেওয়া হবে সেই কটা কোশ্চেনের ঠিকঠাক উত্তর লিখতে পারবে। Writes a paragraph of 5 lines readably on a given topic. যে কোনো টপিক দিয়ে দিলে সেই টপিক অনুযায়ী 5টা সেন্টেন্স লিখতে পারবে, যেটা পড়ার যোগ্য হবে। সবেতেই একটা জায়গা পড়ার যোগ্য, তার মানে আমি যেরম সেরম বাচ্চা লিখলে লেখাটাকে নেব না। ফরমেশনটা ঠিক করে যাতে রিডেবল রাইটিং হয়, সেরম হ্যান্ড রাইটিং যতক্ষণ না রেডি হচ্ছে ততক্ষণ বাচ্চাকে ধরে রাখতে হবে। সুস্মিতা শর্মিষ্ঠার একটাই কথা ছিল, চৈতালিদি তোমার বাচ্চাদের সবার হাতের লেখা একই টাইপের কি করে হচ্ছে? প্রশ্ন ছিল তো। সুস্মিতা শর্মিষ্ঠা তোমরা আছো? আছে ওরা কেউ? একটা পয়েন্ট মনে আছে, তোমারই প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল করেছিলে? নাম্বারটাও একই রকম আর লেটার রাইটিং গুলো একই রকম, খুব সুন্দর সুন্দর গোটা গোটা অক্ষরে কি করে হয়? এমডিপিএস এর এই পয়েন্টটাকে খুব মাইনুটলি কাজ করতে হবে। যত ক্লিয়ারলি তুমি এই পয়েন্টটা নিয়ে কাজ করবে তত বাচ্চার হ্যান্ডরাইটিং সুন্দর হবে। তুমি যখন লেটার লেভেলে তোমার মাথায় এমডিপিএস এর রিডেবল রাইটিং হতে হবে, এই পয়েন্টটা ঢুকে গেল। এবার তুমি যখন ওকে লেটার শেখাচ্ছ, প্রত্যেকটা লেটার আমি বলেছি প্রত্যেককে যে 4 লাইনের ইংলিশ কপিতে বাচ্চাকে লেখাবে।
স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট সুস্মিতা মাথায় রাখো, আমি 1000বার বলেছি তোমাদের শর্মিষ্ঠা, বলেছি তো হ্যাঁ যে স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট মেনশন করে লেখাবে, কারণ বাচ্চা মাথায় ঢুকবে এইটুকুর মধ্যে আমাকে লিখতে হবে। লাইনের বাইরে গেলে রাফ করে দেবে সাথে সাথে, ব্যাড রাইটিং নেব না, একদম লেটার লেভেল থেকে ওকে বুঝিয়ে তুলতে হবে। বলি বারবার লেখানোর সময় এই কথাগুলো? হ্যাঁ কেন বলি, কার থেকে বলি? আমি মন গড়া কথা বলছি না, কিন্তু সব কিন্তু এই মাইলস্টোন থেকে বলছি, বুঝতে পারলাম? হ্যাঁ এই এমডিপিএস বলো আর এফএসসিপি বলো, যে যা করছো মাইলস্টোন গুলো মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, মাথা থেকে বেরোলে চলবে না। বলো পরের পয়েন্ট। Writes personal letters for mailing using legible handwriting in an informal letter style. বলো ইনফর্মাল লেটার স্টাইলটা কোনটা? ফর্মাল লেটার স্টাইল কোনটা কেউ জানো? কে বলতে পারবে? বলো। হাই স্পেশাল এডুকেটর দুটো বলো আগে। কি হলো? ফর্মাল লেটার স্টাইল, ইনফর্মাল লেটার স্টাইল, দুটো লেটার স্টাইল আছে, কে বলতে পারবে? মাসুম ভাই বলো। সবাই পড়াশোনা করেছি। না না, একটা হচ্ছে তোমার ছোট করে কম্প্যাক্ট, মানে মোদ্দা কথাটা থাকবে, উপরে অ্যাড্রেস, নিচে এ করে এটা গাঢ়টা ফর্মাল, যেটা লেটার স্টাইল। হ্যাঁ লেটার স্টাইল, আমার বাদিকে অ্যাড্রেস থাকবে না, লেটার। পয়েন্টটা পড়ো। পয়েন্টটা পড়ো। পয়েন্টটা অন্য কাউকে পড়তে হবে, ওইটা আমার কাছে জেরক্সটা নেই, বলেছিলাম না 11 নাম্বারটা স্কিপ হয়ে গেছে। কে পড়বে? পড়ো। আচ্ছা, writes personal letters for mailing using legible handwriting in an informal letter style. বলো ইনফর্মাল লেটার স্টাইল, ফর্মাল লেটার স্টাইলটা কোনটা? দিদি কোনো বাচ্চা লেটার লেভেলে নেই, ফর্মাল লেটার লেটার রাইটিং লেভেলে কোনো বাচ্চা নেই। না না, ফর্মাল লেটার তো ওইটা, যেমন আমরা কিভাবে স্টার্ট করছি, মানে অফিসিয়াল। দিদি অফিসিয়াল আমরা যে অ্যাপ্লিকেশন গুলো লিখি সেটা হচ্ছে ওই যে ফর্মাল লেটার স্টাইল, আমরা প্যারা প্যারা করে লিখছি, ডিয়ার স্যার। আর ইনফর্মাল লেটার স্টাইল মেল করতে গেলে ফর্মাল লেটার স্টাইল ইউজ করতে হয়। এগুলো অফিসিয়াল না দিদি, অফিসিয়াল শুনতে পাচ্ছি না। লেটার গুলো ফর্মাল লেটার। কে লেটার লেভেলে আছে? কে কোন বাচ্চা আছে লেটার লেভেলে? শেখাচ্ছে কোন বাচ্চাকে? আমি একটু কথা বলি যে ফর্মাল মানে বাবা মাকে লেখা, বাবা মাকে লেখা বা এই ধরনের কোন লেখা। বাবা মাকে চিঠি লেখা ফর্মাল লেটার বলতে বাবা মা, এইগুলো ইনফর্মাল, আর ফর্মাল হচ্ছে অফিসিয়াল যে কোনো লেটার। তো বাচ্চাকে আগে কোন লেটারটা শেখাবো? ইনফর্মাল শেখাবো, বাচ্চাকে ফর্মালের তো দরকার নাই। ফর্মাল বেসিক কিভাবে শেখাবো? ফর্মাল মেইনলি বিজনেস রাইটিং, বিজনেসের কাজে যেটা হতে পারে, মানে বিজনেস মানে শুধু ব্যবসা বাণিজ্য না, মানে অফিসের কাজ হতে পারে, সেগুলো হচ্ছে ফর্মাল, যেগুলো আমি একটা, আমার বাচ্চা ওয়ার্ড লেভেলে আছে, কিভাবে লেটার শেখাবো? মাকে লিখবে, বাবাকে লিখবে, বন্ধুকে ইনফর্মাল দিয়ে যাবে কি চৈতালি দিয়ে? আমরা যদিও একদম স্টিকি লেটার, বা ধরো বাড়িতে কোনো একটা কাগজে লিখে রাখবে আমি ভাত খাবো,
বলে একটা স্টিক করে মার সামনে রেখে দিয়ে চলে গেল ইনফর্মাল লেটার। মানে যেটা নোট লিখবে, নোট যেগুলা বা ফ্রিজের উপরে নোট আমি একদম ওয়ার্ড লেভেল থেকে বাচ্চাকে লেটার রাইটিং শেখাবো। মা তলায় লিখবে আমি ভাত খাবো সেন্টেন্সটা, মানে ওই যে ডিয়ার স্যার সম্বোধন যেটা করতে হয় সেটা বা পাশে প্রথমে উপরে লেখাবো মা, মানে স্যালুটেশনের জায়গাটা। আচ্ছা হ্যাঁ, তারপরে মাঝখানে যে লেটার ফরমেশন লেটারের কথাগুলো লেখা হয় সেখানে লিখবে আমি ভাত খাবো। ডান দিকে তলায় ছোট্ট করে লিখবে আমার নাম মিমি, তাতু, ডাক নামটা ছোট্ট করে 2 লেটার ওয়ার্ডে আছে আমার বাচ্চা। তখন থেকে আমি লেটার রাইটিং শেখাবো, ইনফর্মাল লেটার। তাহলে যখন সে ফর্মাল লেটারে যাবে ওকে অত বেশি কাজ করাতে হবে না। বুঝতে পারছো? হ্যাঁ। চৈতালিদি তোমার বাচ্চারা কেন এত তাড়াতাড়ি শেখে? হ্যাঁ, এটাও প্রশ্ন ছিল যে চৈতালিদি তোমার বাচ্চারা 3 মাসে কাজগুলো উঠে যায়, আমরা কেন পারছি না, আমাদের কোথায় ভুল হচ্ছে? না, ভুল হচ্ছে না, তোমাদের চেকলিস্টটা মাথায় থাকে না। চেকলিস্টটা তোমাদের হাতে থাকে, ওই চেকলিস্টের পয়েন্ট দেখছো, কাজ শেখাচ্ছ। চেকলিস্টটা যদি তোমার মাথায় বসে থাকে তুমি তখনই চেষ্টা করবে যে আমার ইনফর্মাল লেটার আমি যদি এই ফরমেশনে বাচ্চাকে শেখাই, বাচ্চাও তো খুব সুন্দর করে মাকে কাছে পাওয়ার জন্য মাকে একটা চিঠি দিয়ে পালিয়ে যেতে পারে, বা মাও তো বাচ্চাকে কোনো ইনফরমেশন চিঠির আকারে রেখে যেতে পারে। কথা বললো না, একটা চিঠি হাতের সামনে দিয়ে চলে গেল, ওপরে লিখলো মা, মধ্যিখানে লিখলো আমায় আদর করো, আবার তলায় লিখলো মার নামটা। তাহলে বাচ্চা মার নাম জানছে, চিঠির ফরমেশনটা ওর মানে মেমোরিতে একটা ছাপ ফেলছে। আমায় আদর করো ছোট্ট ওয়ার্ড গুলো পড়তে শিখছে, ওই চিঠিটা পেয়ে ও এসে মাকে আদর করে দিয়ে চলে যাবে। ইমোশনাল অ্যাটাচমেন্ট, ইমোশনাল বন্ডিং, এগুলো কি করলাম? প্ল্যানিং। আমি প্ল্যান করলাম, আমি স্ট্রাকচার করলাম বাচ্চাকে কি করে লার্নিং করাবো, এরম ভাবে একটা প্ল্যান করে একটা কাজ তৈরি করলাম, এই কাজের মধ্যে ফেললাম, এনভায়রনমেন্টে ফেললাম। আমি আমার কি কি চাই সেটা তো আমার এমডিপিএস মাথায় আছে, যে কোনো চেকলিস্ট আমার মাথায় আছে, এই চাই, সেই চাইটা আমার খুব তাড়াতাড়ি বেরিয়ে এলো। বুঝতে পারলাম কেন তাড়াতাড়ি হয়? হ্যাঁ, আমার বাচ্চা যখন ওয়ার্ড লেভেলে আছে তখন থেকে 2 ওয়ার্ড 2 ওয়ার্ড লিখতে পারে, আমি ওটা কনভার্ট করে দিলাম। তাহলে কি 2 ওয়ার্ড লেখাটা প্র্যাকটিসও হলো, ফরমেশন গুলো রেডি হতে লাগলো। একটা সময় এসে আর হিমশিম খেতে হবে না। পরের পয়েন্ট পড়ো। নতুন করে শেখাতে হবে না, নতুন করে শেখানো মানে হিমশিম খাওয়া। পরের পয়েন্ট বলো। আমরা কি করছি পরে যখন আসবে দেখবো কি, মানে এখনো লেটার রাইটিং এর জায়গাটা আসেনি। আচ্ছা, ওইটা যখন পয়েন্টটা আসবে তখন টার্গেটটা নেব। এইখানে আমাদের ব্যাপার এমডিপিএস টা মাথায় বসা নেই। তোমরা স্পেশাল এডুকেটর, পেরেন্টরা এই কথা বললে আমি মানবো, কিন্তু তোমাদের কাছ থেকে মানবো না। না, আমরা যে চৈতালি যে এমডিপিএস টা করিনি না, আমরা তো এখনই ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্ট করেছো? হ্যাঁ, ওটা করেছি। ডোমেন মাথায় নেই, ওটা অতগুলো যে ফাঁকা জায়গাগুলো আছে। হ্যাঁ হ্যাঁ, শাহিদ ভাইয়ের কালকের প্রশ্ন ছিল, আমার বাচ্চা, শাহিদ ভাইয়ের প্রশ্ন ছিল তো, জি, ওই ফাঁকা জায়গাটা কি করব? আমার বাচ্চা রিডিং এ 2 ওয়ার্ড লেভেলে আছে, আর ওই ফাঁকা জায়গাটায় লিখবো 2 ওয়ার্ড দিয়ে চিঠি লিখতে পারে বলে একটা পয়েন্ট যোগ করে দিলাম। আমি এটা বুঝতে পেরেছি, এটা ফাঁকা জায়গায় লিখে অ্যাড করে নিলাম, রিলেট করে নিলাম। আমি এটুকু বুঝতে পেরেছিলাম নিজে থেকেই, সেটা যে ওই যে বাকি যে পয়েন্টগুলা সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালিস্টিক, মানে ইন্ডিভিজুয়াল হবে, স্পেসিফিক ওই পার্টিকুলার বাচ্চাটার জন্য হবে, এটা বুঝতে পেরেছিলাম।
এবং যেটার কারণে এই চার্টটাকে আরো ফ্লেক্সিবল করেছে। একদম তাই। পরের পয়েন্ট, feels or writes আরেকবার an বলো application form readily. কোনটা আরেকবার বলবো? 18টা। আমাদের কাছে ইংলিশটা নেই, আমাদের তিনজনের কাছে ইংলিশের 11 নম্বরের জেরক্সটা নেই, ওটা তুমি বলে না দিলে হবে না। আপনাদের কাছে কি মানে আপনাদের কাছে পাঠাতে হবে বা আমরা গ্রুপে দিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, ওটা একটু দিয়ে দিন না রাইটিং। কোনটা তোমাকে আমি হোয়াটসঅ্যাপ করেছি, সেখানে থাকবে না কেন? এমটিপিএস টা আমি তাহলে গ্রুপে দিয়ে দিচ্ছি আবার। রাইটিংটা আমি হোয়াটসঅ্যাপ করেছি, হোয়াটসঅ্যাপটা করিনি। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। আসেনি, হোয়াটসঅ্যাপ আসেনি? ও আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখছি। পরের পয়েন্ট পড়ো। Fills or writes an application form readily. বাচ্চা নাম লিখতে পারে, বাবার নাম লিখতে শিখে গেছে, তার বাড়ির অ্যাড্রেস লিখতে শিখে গেছে, সোজা চলে যাবো বায়োডাটা করাতে। একটা ফরম্যাট তৈরি করে দেবো, বাবার নাম আমাদের কাছে পড়া বলে, না একদম কনভার্ট করে দেবো সাথে সাথে। তারপরে ওটাকে আস্তে 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 মডিফাই করব, যে লেখাগুলো জানে সেই পয়েন্ট গুলো ঢোকাবো। বুঝতে পারলাম? পরের পয়েন্ট। দিদি আমি একটু 5 মিনিটের ব্রেক নিচ্ছি, আমার একটু ইমার্জেন্সি কল করতে হবে একটু। আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। তাহলে এখন শেষ করে দিই। লাস্ট পয়েন্টটা বলে দাও। আচ্ছা লাস্ট পয়েন্টটা পড়ে নাও, পড়ে নিয়ে শেষ করে দিচ্ছি। লাস্ট পয়েন্টটা ওই যে বলেছি, fills or writes an application form readably. বাস, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রিডেবলি ফিল করতে পারবে, প্রথমেই যদি অ্যাপ্লিকেশন ফর্মের আকারে আমি ওর নাম অ্যাড্রেস গুলোকে লেখা শেখাই, তাহলে ওই অ্যাপ্লিকেশন ফর্ম ভরতে গেলে ওর খুব একটা বেশি সময় লাগবে না। বুঝতে পারলাম? তাহলে এখানে শেষ করছি। হ্যাঁ কি না তো বলো? হ্যাঁ, যার যার অ্যাসেসমেন্ট হয়েছে রিপোর্ট জমা দাও তাড়াতাড়ি, ফার্স্ট। আর সুস্মিতার শর্মিষ্ঠার দায়িত্বগুলো ফুলফিল করো, 3 জন করে কি কি ওয়ার্ড জানে, কটা কটা ওয়ার্ড জানে। আমি উমানা আপার সাথে করেছি ওইটা, হ্যাঁ ওনার মেয়ের ব্যাপারটা। বাকি আমি জানি না, 3 জনকে বলেছি, এক একজন কজন, এক একজনের কাছে কজনের পড়েছে, 3 জন করে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, পুরোটা নাম ধরে কার কার কি কি ওয়ার্ড জানে ওগুলো পুরো রিপোর্ট দাও। হ্যাঁ আমার সাথে রুমানা আপা ছাড়া আর বাকি দুজন একটু যোগাযোগ করুন প্লিজ, আমাকে একটু গ্রুপে লিখে দিন কে কে, একটু হাই করে পাঠিয়ে দিন গ্রুপে, আমি তাহলে তার সাথে যোগাযোগ করে নাও তাড়াতাড়ি। বাকি যাদের হয়নি তারা আমার সাথে একটু যোগাযোগ করুন, তাহলে আমি এতে মেসেঞ্জারে কল করে আপনাদের সাথে যোগাযোগ করে নেব। ঠিক আছে, রাখছি। শর্মিষ্ঠা দিদি, কালকে আমার সঙ্গে কালকে আমি বাসায় আছি, কালকে আপনি আমাকে ফোন করে জিজ্ঞেস করে নাও, কথা বলে নাও। আচ্ছা আচ্ছা, এই এ যাবে ফোন করতে, ইম্পর্টেন্ট কাজ আছে। ঠিক আছে আজকে রাখছি। হ্যাঁ দিদি, অ্যাসেসমেন্ট গুলো শুনবেন না? অ্যাসেসমেন্ট গুলো আজকে শুনবো না, তোমরা রিপোর্ট পাঠাও তাড়াতাড়ি। ফার্স্ট রিপোর্ট পাঠাও। সবার হয়েছে অ্যাসেসমেন্ট, দুটো মনে হয় বাকি আছে, না 3টে 4টে হয়ে গেল আজকে। ফার্স্ট অ্যাসেসমেন্ট পাঠাও, ফার্স্ট। টাস্ক অ্যানালিসিস ধরে নেবো এর মধ্যে। ঠিক আছে তাহলে আজকে রাখছি। জি দিদি, কালকে কি আমাদের কি আছে? কালকে পার্ট 2। কালকে পার্ট 2 আছে। পার্ট 2 শুনলে তো এখন ভয় লাগছে। কেন? পার্ট 1টা মজা ছিল, এমটিপিএসটা মজা ছিল, খেলা টাইপের ছিল তো। হ্যাঁ
খেলা খেলা টাইপের ছিল না পার্ট এমডিপিএস টা? না মোটেই না, এমডিপিএস টা ফাংশনাল অ্যাসেসমেন্ট হয়। চৈতালি দি বলছেন, চৈতালি দি মাথায় রাখতে বলছেন। এবার ওই ফাংশনাল অ্যাসেসমেন্টের আপনার ক্লাস ওয়াইজ কত পয়েন্ট যে আছে